লাইভ দিয়ে দাও। সব খেলা শুরু করে দেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? সবকিছু ক্লিয়ার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দেন উই মে স্টার্ট দ্য ক্লাস। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আমরা ভূগোলের 3 নং চ্যাপ্টার পড়ব, অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, সম্পদের বন্টন ও গুরুত্ব। অ্যাকচুয়ালি বিসিএস এর সিলেবাসে আগে যেমন ছিল যে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, আন্তর্জাতিক বা বৈশ্বিক ভৌগোলিক বিবরণ, এরকম ছিল চ্যাপ্টারের নামগুলো। 35তম বিসিএস এর সময় সিলেবাস চেঞ্জ করার সময় এগুলোর নাম পরিবর্তন করে ফেলেছে। যার কারণে এই কিছু পরিবর্তন হয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদের আজকের এই চ্যাপ্টারটা হচ্ছে বৈশ্বিক ভৌগোলিক বিবরণ। সারা বিশ্বের বিভিন্ন পাহাড় পর্বত, মালভূমি, নদী, সমভূমি, হিমবাহ, মরুভূমি, হ্রদ, লেক, এইগুলা নিয়ে আমরা আজকে আসলে পড়বো। অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা বাংলাদেশ না, এটা হচ্ছে, এই চ্যাপ্টারের নামটা শুনে যদি কেউ কনফিউজড হয়ে যায় যে কি বোঝানো হচ্ছে, তাহলে বলতে ধরে নিতে পারেন এটা হচ্ছে আন্তর্জাতিক ভৌগোলিক বিবরণ। তো আমি আগে একটু বলে নেই যে এই শীটটা মাত্র 10 পৃষ্ঠার। তো এখানে ডাটার পরিমাণ কম আছে। আমি একটু কম রেখেছি ইচ্ছা করেই, কারণ সারা পৃথিবীর ভূগোলকে চিনতে হইলে আপনাকে 10 পৃষ্ঠা কেন, 10টা বই দরকার। এক একটা মহাদেশের জন্য এক একটা বিবরণের বই দরকার। তো এটা তো আসলে আমাদের পক্ষে সম্ভব না। সো আমাদেরকে সংক্ষিপ্ত করতে হবে, পড়া কমাতে হবে। কমাতে গিয়ে আমি এই শীটটা তৈরি করেছি, অনেক কমিয়ে ফেলেছি। তো আপনারা যদি কেউ মনে করেন যে না আমার রিস্ক হয়ে যাচ্ছে, আমি ভূগোলকে প্রায়োরিটি দিতে চাই, আমাদের এই দেখেন বাংলাদেশের যে ক্লাসটা ছিল এটা মনে হয় 30 পৃষ্ঠার ছিল, 2টা ক্লাসের লেগেছে আমার শেষ করতে। তো বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, ভূগোলের 10 নম্বরের মধ্যে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ থেকে কোশ্চেন বেশি আসে, কারণ বাংলাদেশ আমাদের দেশ, তো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো যার কারণে এটা 10 পৃষ্ঠা পড়লে আর ওটা 30 পৃষ্ঠা পড়লেও প্রশ্ন 3 গুণ না, প্রশ্ন 5 গুণ আসে। কারণ বাংলাদেশের ভৌগোলিক বিবরণ থেকে 5টা আসলে আন্তর্জাতিক ভৌগোলিক বিবরণ থেকে আসবে একটা বা দুইটা সর্বোচ্চ। তো এখন 1-2 নম্বরের জন্য এত বড় শীট মুখস্থ করা আমার কাছে মনে হয়েছে লস প্রজেক্ট। এই জন্য আমি এই শীটটাকে একটু ছোট করেছি। কেউ যদি মনে করেন আরো বেশি পড়তে চান, আপনারা যে কোনো সাধারণ জ্ঞানের বইয়ে আমার শীটের চেয়ে বেশি পাবেন, সেখান থেকে পড়ে নিন। ঠিক আছে? আমরা নদীর বিভিন্ন গতিময় অবস্থা শেখার চেষ্টা করি। নদী কিভাবে সৃষ্টি হয়? আমরা জানি পানি নিচের দিকে গড়ায়। কেন নিচের দিকে গড়ায়? অভিকর্ষের টানে উপর থেকে নিচের দিকে গড়ায়। তাহলে পাহাড় পর্বত যেগুলো আছে সেগুলা কি উপরে থাকে? সেখানে বৃষ্টি হয়, প্রস্রবণ হয়, হিমবাহ বা বরফ গোলা পানি। প্রস্রবণ মানে হচ্ছে ঝর্ণা বা কি বলে এটাকে, ওই দিন যে পড়াইলাম যে দুইটা একই জিনিস আলাদা, জলপ্রপাত। প্রস্রবণ মানে জলপ্রপাত বা ঝর্ণা। এই এই দুইটাকেই প্রস্রবণ বলা হয়। তো এইসব পানি যখন মিলিত প্রবাহ যখন কোনো এক জায়গায় বড় হয়ে কোনো একটা নির্দিষ্ট খাদে প্রবাহিত হয়ে পানি ক্ষয় করতে, মাটিকে ক্ষয় করতে করতে একটা নির্দিষ্ট পানি গড়িয়ে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায়, তখন সেটাকে নদী বলে। এবং সেটা ফিনিশিং স্টার্ট হয় পাহাড় থেকে, শেষ হয় কোথায়? হ্রদ অথবা সমুদ্রের সঙ্গে। মোহনা কি? একাধিক নদী যখন কোনো জায়গায় মিলিত হয়ে যায় তখন সেটাকে মোহনা বলে। যেমন পদ্মা এবং মেঘনার মোহনা হচ্ছে চাঁদপুরে, যমুনা এবং পদ্মার মোহনা হচ্ছে মানিকগঞ্জ এবং আহ এদিকে মানিকগঞ্জ, ওদিকে রাজবাড়ী, দুইটার মাঝখানে গোয়ালন্দে।
তারপর আহ অথবা যেখানে নদীটা সমুদ্র একদম ফাইনালি সাগরে এসে পড়ে যাচ্ছে সেটাকেও মোহনা বলে। ঠিক আছে। খাড়ি কি? নদীর অধিক বিস্তৃত মোহনাকে খাড়ি বলা হয়। মানে নদী যখন সমুদ্রের পাশে এসে হঠাৎ করে প্রবাহিত হয়ে হয়ে যায়, মানে প্রসারিত হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়, সেটাকে খাড়ি বলে। দোআব কি? দুটি প্রবাহমান নদীর মধ্যবর্তী ভূমিকে দোআব বলে। দুইটা নদী যদি পাশাপাশি সমান্তরালে যায়, যেমন মনে করেন সুরমা ও কুশিয়ারা, দুইটা নদী পাশাপাশি যাচ্ছে, এই মাঝখানের অংশটাকে দোআব বলা হয়। নদী সঙ্গম কি? দুই বা ততোধিক নদীর মিলন স্থলকে নদী সঙ্গম বলে, যেটাকে একটু আগে আমি মোহনা বলেছি। মোহনাও বলে, নদী সঙ্গমও বলে, দুইটাই বলে। উপনদী আর শাখা নদী, এই ব্যাখ্যাটা আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ পড়ানোর সময় পদ্মা শাখা নদী আর উপনদীগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে। তারপরে আবার বলি যে কোন ছোট নদী যদি বড় নদীতে এসে মিলে, তাহলে সেই ছোট নদীগুলাকে উপনদী বলে, যেগুলা পাহাড় থেকে উৎপন্ন হয়ে নদীতে এসে মিলছে। আবার নদী থেকে যেসব নদী শাখা হিসেবে বের হয়ে যায় তো সেগুলোকে শাখা বলে। নদীর অববাহিকা মানে হচ্ছে নদীর দুই পারের যে বিস্তীর্ণ ভূমি, সমভূমি, যেই অঞ্চল দিয়ে পানি প্রবাহিত হয় সেটাকে অববাহিকা বলা হয়। নদীর অববাহিকা হয় সাধারণত উর্বর, কারণ নদী প্রচুর পলি নিয়ে আসে, এই জন্য নদীর পাড়ে ভূমি উর্বর থাকে। নদীর বিভিন্ন গতি আছে। উৎপত্তি স্থল থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশটাকে বলা হয় ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতিতে নদী কি করে? ক্ষয় সাধন করে করে সামনে আগায়, মাটিকে ক্ষয় করতে থাকে। আর তারপর হচ্ছে মধ্যগতি, মানে পার্বত্য অঞ্চল পার হয়ে যখন নদী সমভূমিতে চলে আসে তখন সেটাকে বলা হয় মধ্যগতি। মধ্যগতিতে প্রস্থ একটু বেশি হয়, গভীরতা কমে যায়, এবং সঞ্চয় কাজ শুরু হয়, মানে পলি সঞ্চয় শুরু হয়ে যায়। এই তিনটা বৈশিষ্ট্য আমরা শিখলাম, এত ইম্পর্টেন্ট না এই তিনটা তথ্য, না দিলেও চলবে। আর নিম্নগতি কোনটা? সমুদ্রে যখন পড়ে যায় একদম শেষ পর্যায়ে, সেটা হচ্ছে নিম্নগতি। মোহনার আগের অংশটুকুকে নিম্নগতি বলা হয়। নিম্ন গতিতে স্রোত কমে যায়, এই জন্য বালুকণা, কাদা এগুলো নদী গর্ভে সঞ্চিত হয়ে অনেক সময় দেখবেন যেসব এলাকায় নদী এসে সমুদ্রে পতিত হয় সেখানে অধিকাংশ সময়ই নদীর মাঝখান বরাবর একটা দ্বীপ বা একটা চরের সৃষ্টি হয়। ঠিক আছে। নদীর উপত্যকা খুব চওড়া ও অগভীর হয় ওই শেষ পর্যায়ে, এটা বলেছে অলরেডি, বিস্তৃতি কমে যায়। নদী দুই ভাবে ভূমিরূপের সৃষ্টি করে, ক্ষয় কার্যের মাধ্যমে, আবার সঞ্চয় কার্যের মাধ্যমে। নদী যেখানে প্রবাহিত হয় সেখানে একটা ড্রেন তৈরি করে করে যায়, মানে মাটিকে সরিয়ে সরিয়ে ক্ষয় করে করে একটা রাস্তা তৈরি হয়, এটা একটা ভূমিরূপ সৃষ্টি হয়। আবার নদীর মোহনার অংশে যেখানে নদী শেষ হয়ে যায় সেখানে পলি সঞ্চয় করে করে দ্বীপের মতো সৃষ্টি করে, সেটা হচ্ছে সঞ্চয় কার্যের মাধ্যমে আরেক রকম ভূমিরূপ সৃষ্টি করে। সঞ্চয়ের মাধ্যমে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়, এগুলোর আমরা নাম দেখি। যেমন একটা হচ্ছে পলল পাখা বা পলল কোণ। এটা কি? পার্বত্য অঞ্চল থেকে নদী সমভূমিতে পতিত হয়ে শিলা, চূর্ণ, পলিমাটি যখন পাহাড়ের পাদদেশে সমভূমিতে সঞ্চিত হয়ে ত্রিকোণাকৃতির অথবা হাত পাখার আকৃতির বা ডিম্ব আকৃতির, বৃক্ক আকৃতির এরকম ভূমিখণ্ডের সৃষ্টি করে, সেটাকেই পলল কোণ বা পলল পাখা বলা হয়। যেমন হিমালয়ের পাদদেশে গঙ্গা নদী, গঙ্গা মানে কি? পদ্মা, আমাদের পদ্মা ইন্ডিয়াতে থেকে উজানে, সেটার নাম হয়েছে গঙ্গা। বিভিন্ন উপনদীর গতিপথে এরকম পলল পাখা ভূখণ্ড দেখতে পাওয়া যায়। তারপর একটা দেখি পাদদেশীয় পলল সমভূমি, এটা কি? পাহাড়ি নদী পাদদেশে পলি সঞ্চয় করে পাহাড়ের পাদদেশে গড়ে তোলে বিশাল সমভূমি, এই ধরনের সমভূমিকে পাদদেশীয় পলল সমভূমি বলা হয়।
বাংলাদেশের তিস্তা, আত্রাই, করতোয়া মানে ওই কি উত্তরবঙ্গ, এই সংলগ্ন রংপুর, দিনাজপুর জেলার অধিকাংশই কি পলল সমভূমি, মানে পলিমাটি দ্বারা গঠিত সমভূমি। এগুলা সব নদী উৎপন্ন হয়েছে কোথায়? আরো উত্তর প্রান্তে, হিমালয় থেকে সব উৎপন্ন হয়ে নদীগুলো আসছে। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ, পর্বতমালাই হচ্ছে হিমালয়। মনে করেন তিব্বত, চীন, নেপাল, ভুটান এসব রাষ্ট্র, নেপাল ভুটান তো ছোট ছোট, তিব্বতটা একটু বড়, চীন আরো বড়, ম্যাক্সিমাম পড়েছে তিব্বতে এবং চীনে। তো প্লেনে যখন ইউরোপ থেকে চায়না যায় মানুষ, তখন তারা আসলে হিমালয় পর্বতমালার উপর দিয়েই পার হয়ে যায়। এবং এই হিমালয় পর্বতমালার উপর দিয়ে যাওয়ার সময় প্লেন অনেক উপর দিয়ে যায়। এবং কি যে অদ্ভুত এক দৃশ্য! এই দৃশ্য দেখার জন্য আমরা অনেক কষ্ট করে রাত 12টায় ঘুমিয়ে ভোর 5টায় উঠেছি। উঠে গিয়ে চিম্বুক পাহাড়ে উঠেছি। তো চিম্বুক পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাতেই অ্যাকচুয়ালি এই বান্দরবন শহর থেকে খুব কাছেই দেখা যায় যে রাস্তার দুই পাশে হচ্ছে আপনার নিচু, আমরা রাস্তাটা পাহাড়ের উঁচু শৃঙ্গের উপর দিয়ে যাচ্ছে, তো যার কারণে দুই পাশে তাকালে দেখা যায় খাড়া ঢাল, নিচে পাহাড়, তার নিচে হচ্ছে মেঘ। মানে মেঘের উপর থেকে আপনি মেঘ দেখছেন, মাটি পাহাড়ের উপরে আপনি, তার নিচে হচ্ছে মেঘ। সেই মেঘের মধ্যে ছোট ছোট পাহাড়ের শৃঙ্গ বের হয়ে আছে, গম্বুজের মতো। তো এই দৃশ্য কেওক্রাডং গেলে আরো ভালো দেখা যাবে। কেউ যদি ভোরবেলা কেওক্রাডং যেতে পারে, অথবা বড় বড় পাহাড় তমাতুঙ্গিতে বা মারায়ংতং এ বা সাজেক থেকে যেটা দেখা যায় ভোরবেলা। অ্যাকচুয়ালি সাজেকের যে দৃশ্যটা, এটা, সাজেকটা বেশি জনপ্রিয় হয়েছে কারণ ওখানে এই ভিউটা আছে, এবং এখানে কটেজ আছে, বাঁশ দিয়ে কটেজ করা হয়েছে। কিন্তু এই দৃশ্য কিন্তু দেখার জন্য সাজেকের মতো দুর্গম জায়গায় যাওয়া লাগে না। হুম। এই দৃশ্য দেখার জন্য আপনার এই কক্সবাজারের আগে চকরিয়া নামে একটা জায়গা আছে চট্টগ্রামের পরে, এই চকরিয়া থেকে 1 ঘন্টা আধা ঘন্টা ড্রাইভ করলেই মিরিঞ্জা নামে একটা পাহাড় আছে, ওইখান থেকে এই দৃশ্য দেখা যায়। এখন মিরিঞ্জা ভ্যালিও ইদানিং ট্যুর ট্যুরিস্টদের জন্য নজর কাড়ছে, কিন্তু খুব যে আহ, জনপ্রিয় হতে পারেছে তা না। সাজেক অনেক আগে থেকে জনপ্রিয়, তো এই জন্য সাজেকটাই নাম বেশি। তারপর এই যে নীলগিরি যাওয়ার পথে এরকম অনেকগুলা ভিউ পয়েন্টে এরকম কেউ যদি ভোরবেলা যেতে পারে এই দৃশ্যটা সে দেখবে। হুম। তারপর আমরা যে চিম্বুকে গেছি, আমরা কিন্তু এই দৃশ্যটা দেখতে পেয়েছি। পার্থক্য কি? সাজেকে হচ্ছে এই জায়গায় কটেজ বানানো আছে, আপনি সারা রাত ঘুমাইতে পারবেন, সারাদিন বসে থাকতে পারবেন। বৃষ্টির দিন যদি হয়, বর্ষার দিনে আপনি সারাদিন মেঘ দেখবেন। কিন্তু কটেজ না থাকলে আপনি রাস্তায় দাঁড়িয়ে কতক্ষণ মেঘ দেখবেন, তাই না? বৃষ্টিতে ভিজে যাবেন, সিকিউরিটির ব্যাপার আছে। তো এটা মিরিঞ্জাতে করা হয়েছে নতুন, হয়তো দেখবেন এক সময় আহ আরো কোনো জায়গায় করা হবে। আদিবাসীরা তো থাকেই সব জায়গায়, মনে করেন অনেক জায়গা যেগুলো আমরা চিনি না, যাই না, জানি না, যাইও না। হ্যাঁ। এই যে আমি সেদিন গেলাম হচ্ছে বিলাইছড়ি, মানে কাপ্তাই লেক পার হয়ে, কাপ্তাই লেকের এই পারে হচ্ছে বান্দরবন কাপ্তাই, আর ওই পারে হচ্ছে বিলাইছড়ি, বরকল, এগুলো সব উপজেলা, একদম ইন্ডিয়া মিয়ানমার মিয়ানমার বর্ডার সংলগ্ন। তো ওখানে গেছি আমি, গিয়ে বিলাইছড়ি থেকে নেমে ছোট একটা নদী দিয়ে আধা ঘন্টা ড্রাইভ করে, পরে আবার 1 ঘন্টার মতো হেঁটে, পাহাড়ে হেঁটে হেঁটে যেতে হয়, ট্রেকিং করে করে যেতে হয়। নকাটা ঝর্ণা দেখার জন্য গেছি, ঝর্ণার নাম নকাটা। তো এই এত গহীনে যাওয়ার পরেও দেখি যে এখানে বাড়িঘর, সামনে দেখি যে একটা দোকানের মতো, এখানে 15-20 জন পুরুষ মহিলা বাচ্চা বসে আছে। তার মানে কি আশেপাশে বাড়িঘর, লোকালয়, মানে পুরা পাহাড় জুড়েই কিন্তু লোকালয়। তো এইসব গভীরে যারা থাকে, গহীনে যারা পার্মানেন্টলি আজীবন থাকে, তারা তো বর্ষাকালে এরকম মেঘের উপর, পাহাড় থেকে মেঘ দেখে, তাই না? তো ওই প্লেনে যখন যাওয়া হয় হিমালয় পাহাড়ের উপর দিয়ে, তখন কিন্তু সেই এটাই দেখে মানুষজন, এই দৃশ্যটাই দেখে যে উপরে দিয়ে আমরা যাচ্ছি প্লেন দিয়ে, নিচে আমরা দেখতে পাচ্ছি পাহাড়, হিমালয় পাহাড়, মাঝখানে মেঘ, মেঘের উপর থেকে আবার পাহাড়। অদ্ভুত সুন্দর দৃশ্য। এই দৃশ্যের সৌন্দর্য আপনি সমুদ্রে পাবেন না।
পাহাড়ের সৌন্দর্য একরকম আর সাগরের সৌন্দর্য আরেক রকম, ঝর্ণার সৌন্দর্য আরেক রকম। স্যার আপনার কোনটা বেশি ভালো লাগে? দুইটার সঙ্গে তো দুইটাই মেলানো যায় না। এখন আমাকে যদি বলেন যে আহ, খাসির মাংস খাইতে, বিরিয়ানি খাইতে বেশি ভালো লাগে নাকি আহ, পায়েস খাইতে ভালো লাগে, দুইটাকে মিলানো যাবে? হ্যাঁ, যদি আমাকে এটা দিতেন মিষ্টান্নর মধ্যে কোনটা ভালো লাগে তাহলে বলতাম পায়েস, মাংসের মধ্যে কোনটা ভালো লাগে তাহলে বলতাম গরু বা খাসি একটা বলতাম। এখন সমুদ্রের মধ্যে যদি বলতেন তাহলে বলতাম হ্যাঁ, সমুদ্রের মধ্যে আমার মালদ্বীপ ভালো লাগে বা ওয়েস্ট ইন্ডিজ ভালো লাগে। পাহাড়ের মধ্যে যদি আমাকে বলতেন তাহলে বলতাম যে নীলগিরি ভালো লাগে বা খাগড়াছড়ি ভালো লাগে। কিন্তু পাহাড়ের সাথে সমুদ্রের সৌন্দর্য মিলানোর কোনো সুযোগ নাই। এখন আমাকে যদি এই মুহূর্তে বলেন যে আমাকে কোনটা টানবে বেশি, আমি কিন্তু সমুদ্রে চলে যাব, কারণ কয়েকদিন আগে পাহাড় দেখে আসছি। সমুদ্র টানবে এই মুহূর্তে, সেন্ট মার্টিন টানবে। আবার সেন্ট মার্টিন দিয়ে ঘুরে আসার পর যদি বলে কোনটা টানবে, আমি বলবো পাহাড় টানবে, এটা স্বাভাবিক। সুতরাং এটার কোনো তুলনা হয় না। প্লাবন সমভূমি, এতক্ষণ আমরা শিখেছি কি পাহাড় সংলগ্ন, প্রথমে হচ্ছে পলল কোণ, এটাও পাহাড়ের সাথে, আর পাদদেশ হচ্ছে এটাও পাহাড়ের পাদদেশে। এবার আমরা শিখবো সমভূমি, যেটা নদী প্রবাহিত হতে হতে যে সমভূমিতে এসে যে সৃষ্টি করে ভূমিরূপটা, এটা হচ্ছে প্লাবন সমভূমি। যেমন বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা বিধৌত যে অঞ্চল, সেটাকেই প্লাবন সমভূমি বলা হয়। এবার হচ্ছে বদ্বীপ, এটা একটা নদী নদী দ্বারা গঠিত ভূমিরূপ। এটা কি ত্রিকোণাকার সমতল ভূমিকে বদ্বীপ বলা হয়। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আবার বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এক্স্যাক্টলি ত্রিকোণাকার না, তবে প্রায় ত্রিভুজ আকৃতির, এই জন্য এগুলাকে বদ্বীপ বলা হয়েছে, ত্রিভুজ আর কি। নদীর ক্ষয় যায়, এতক্ষণ আমরা শিখলাম নদীর সঞ্চয়জাত ভূমিরূপ। সঞ্চয় দিয়ে নদী সঞ্চয় হয়ে হয়ে এই ধরনের ভূমি মানে স্থলভূমি সৃষ্টি করে। এখন আমরা শিখবো নদীর ক্ষয়জাত ভূমিরূপ, নদী ক্ষয় হতে হতে এই ক্ষয় করে করে এই ধরনের ভূমিরূপ গুলো সৃষ্টি করে। ভি আকৃতির উপত্যকা, এটা কোথায়? শতদ্রু, সিন্ধু, তিস্তা প্রভৃতি নদ নদী হিমালয় পর্বত গতিপথে এরকম ভি আকৃতির উপত্যকা গড়ে উঠেছে। নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হলে এই ধরনের উপত্যকা দেখা যায়। ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন নাম শুনেছেন কিনা? ক্যানিয়ন অর্থ খাজ, গিরিখাজ বা গিরিখাত। উত্তর আমেরিকার কলোরাডো নদীর গিরিখাত নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এটি হচ্ছে পৃথিবীর বিখ্যাত এবং সর্ববৃহৎ গিরিখাত। দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে, ক্যানিয়ন বলা হয় এটা। জলপ্রপাত ঊর্ধ্বগতি অবস্থায়, ঊর্ধ্বগতি জানি কি, পাহাড় থেকে যখন নামতেছে সেটাকে ঊর্ধ্বগতি বলা হয়। পাহাড় থেকে নামার প্রথম দিকে নদীর পানি যদি পর্যায়ক্রমে কঠিন শিলা ও নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয়, তখন খাড়াভাবে নিচের দিকে নামতে থাকে। এই খাড়াভাবে নিচের দিকে প্রবাহমান পানিকেই জলপ্রপাত। ছোট প্রবাহ হইলে সেটাকে ঝর্ণা বলা হয়। নদী শেষ, এবার আমরা শিখি পর্বত কি। সমুদ্রতল থেকে মিনিমাম 1000 মিটার বা তার চেয়ে বেশি পাহাড়কে কি বলা হয়? শিলাস্তূপকে, ভূমিকে পর্বত বলা হয়। বলেন তো কেউ জানেন কিনা হিমালয় পর্বত কত মিটার আনুমানিক? স্যার 8800 সামথিং। প্রায় 9 কিলোমিটার, 29,000 ফুট। তার মানে বোঝা গেল যে 9 কিলোমিটার হচ্ছে হিমালয় পাহাড়ের উচ্চতা। আর সমুদ্রের গভীরে সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, এটা কয় কিলোমিটার? প্রায় 11 কিলোমিটার। তার মানে হিমালয় পর্বতকে উল্টায় করে যদি শোয়ায় দেন, ঢুকায় দেন পানির নিচে, সে ডুবে যাবে সম্পূর্ণ। এত পরিমাণ জায়গা আছে সমুদ্রের নিচে। অবাক হয়েছেন না হয় নাই, হন নাই?
অবাক হয়েছেন নাকি হননি? স্যার আল্লাহর সৃষ্টি তো অপূর্ব স্যার, এখানে স্যার সবই তো অপূর্ব। না, অপূর্ব এক জিনিস আর অবাক এক জিনিস। চাঁদ সূর্য এগুলা দেখে তো অপূর্ব, ঠিক আছে, অবাক হওয়ার তো কিছু নাই। কিন্তু এখন যদি আপনাকে বলে যে চাঁদটাকে ইচ্ছা করলে আপনার মুড়ি খাচ্ছেন যে ঠোঙ্গার ভিতরে এনে ঢুকাই দেওয়া যাবে, তাহলে সেটা অপূর্বের চেয়েও বেশি কিছু, মানে অবাক হইলেন আর কি। কারণ আমি যে কথাটা বললাম যে হিমালয়কে মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে ঢুকাই দিলেও তা সে ডুবে যাবে, এটা শুনে কি অবাক হয়েছেন কিনা? আমি অবাক হইনি, অবাক হওয়ার তো কিছু নাই। কারণ এই পর্বত বলেন আর সমভূমি বলেন, এই কোনোটাই কিন্তু ডিফাইন্ড না। পৃথিবীর সমগ্র পানিকে, পৃথিবী পৃষ্ঠের সমগ্র পানিকে যদি আপনি রকেট দিয়ে মহাশূন্যে নিয়ে যান, মানে শুকায় ফেলেন সমগ্র পৃথিবীকে, আপনি দেখবেন যে সবকিছু একরকমই লাগবে। সমভূমি বলতে কোনো কথা নাই, সমুদ্র বলতে কোনো কথা নেই, সবই একরকম। সমুদ্রে দাঁড়াইলে বাংলাদেশের কক্সবাজারকে মনে হবে পাহাড়, আবার পাহাড়ে, আবার কক্সবাজারে দাঁড়াইলে খাগড়াছড়িকে মনে হবে পাহাড়, খাগড়াছড়িতে দাঁড়াইলে কক্সবাজারকে মনে হবে সমভূমি, নিম্নভূমি। আবার কক্সবাজারে দাঁড়াইলে বঙ্গোপসাগরের তলে তলে তাকাইলে মনে হবে আমি পাহাড়ের উপরে আছি, আমি নিচে দেখা যায় সমভূমি। তাহলে পানি কোন লেয়ার পর্যন্ত আছে তার উপর ডিপেন্ড করে আমরা বলতেছি যে এই জায়গাটা পাহাড় নাকি সমভূমি নাকি গভীর। তো স্যার পানি নিয়ে একটা কথা আছে। বলেন। আমাকে একজন একটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে একটা বাটিতে যদি পানি রাখি আর হচ্ছে বাটিটা ঘুরানো হলে পানিটা তো পড়ে যাবে, তাহলে পৃথিবীও তো ঘুরে, উল্টায় পাল্টায়ও ঘুরে, পাশাপাশিও ঘুরে। তাহলে এই সমুদ্রের পানিগুলা কেন উল্টায় যায় না? তা আমি অ্যান্সার করতে পারি নাই, ভাবছি উল্টা আপনাকে যায় তো, জিজ্ঞেস। উল্টা যায় না কে বলেছে? এই যে সমুদ্র স্রোতের যে কারণগুলো আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি, ঘূর্ণন। বায়ু প্রবাহ একটা কারণ, আহ্নিক গতি আর একটা কারণ। পানি তো ঘুরতেছেই। পানি কি কোনোদিন এক জায়গায় বসে থাকে দেখেছেন? সমুদ্রের স্রোত ছাড়া সমুদ্র দেখেছেন কখনো? সমুদ্রের স্রোত নাই, এটা এরকম কখনো কল্পনা করা যায়? না, কিন্তু স্যার এটা উল্টায় যায় না কেন? উল্টাবে কিভাবে? এটা তো প্লেট না, এটা তো বল। পৃথিবী তো বলের মতো, প্লেটের মতো না, উল্টাবে কিভাবে? পৃথিবীর যদি প্লেটের মতো হইতো, প্লেটের উপরে পানি থাকতো, তাহলে উল্টায় গেলে পানি পড়ে যেত মহাশূন্যে, মহাশূন্যে পানি হারাই গেল, সমুদ্রের পানি। কিন্তু জিনিসটা তো প্লেটের মতো না, জিনিসটা বলের মতো। একটু কল্পনা করেন তো, একটা ভিজা বল, একটা ফুটবলকে পানিতে চুবাইয়া মাত্র তুলছেন, এখন যদি বলটাকে ঘোরান তাহলে কি হবে? পানি তো সব দিকেই থাকবে, থাকবে না? আচ্ছা, হ্যাঁ বুঝতে স্থলভাগের পারছি। 70% ভিজা, ফুটবলটার মনে করেন 70% পানিতে ভিজা, তাহলে স্যার 70% এলাকা ভিজাই থাকবে। স্যার বলেন। স্যার রিয়া আপুকে যিনি কোশ্চেন করছে ওনার জন্য আরেকটা আনসার দেওয়া যায়, সেটা হচ্ছে যদি স্যার আমরা বাটিতে আয়রন ডাস্ট নেই এবং বাটির পিছনে যদি হচ্ছে আমরা একটা ম্যাগনেট রাখি, তাহলে যদি বাটিটা উপর করে দেই তাহলে তো স্যার আয়রন ডাস্ট গুলো পড়বে না। ও পড়বে না, রাইট। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষের কারণে পানি তো পড়ে যেতে চাইতো, কেন্দ্র বিমুখী বলের কারণে পানি ছিটকে যেতে চাইতো, ঠিক আছে, কিন্তু তার চেয়ে তো পৃথিবীর মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল বেশি, এই জন্য পানিকে ধরে রেখেছে। আচ্ছা, পানির আলাপ বাদ দেন, পানির চেয়েও যে অনেক হালকা এবং লুজ পদার্থ যেটা বাতাস, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কেন মহাশূন্যে হারিয়ে যাচ্ছে না? এই প্রশ্নটা আগে করেন। পানি তো অনেক ভারী, পানির আলাপ বাদ দেন। আর বাতাস কেন হারিয়ে যাচ্ছে না মহাশূন্যে? কারণ বাতাস হালকা হইলেও তার ভর আছে, আর ভর আছে মানেই তাকে পৃথিবী আকর্ষণ করছে। তাহলে কেন বাতাসের একটা অণু মহাশূন্যে হারিয়ে যাবে? বাতাসের একটা অণুকেও পৃথিবী আকর্ষণ করছে, বুঝতে পেরেছেন? সো রকেট দিয়ে যদি ইন্ডিয়া নিয়ে না রাইখা না আসেন, তাহলে পৃথিবী থেকে একটা অণু হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। স্যার বুঝতে পেরেছি। পাহাড় কি 600 থেকে 1000 মিটার উঁচু হইলে সে শিলাস্তূপকে পাহাড় বলা হয়, মানে 1000-এর নিচে হইলে সেটাকে বলা হয় পাহাড়, 1000 প্লাস হয়ে গেলে সেটাকে বলা হয় পর্বত। আর পর্বতমালা কি? অনেকগুলো ব্যাস শৃঙ্গ, আলাদা আলাদা শৃঙ্গ যদি থাকে বিশাল এলাকা জুড়ে, তাকে বলা হয় পর্বতমালা, যেমন হচ্ছে হিমালয় পর্বতমালা।
ভিসুবিয়াস পর্বতমালা। হুম। পর্বত চার প্রকার। এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো একদম ভূগোলের ডিপ, যারা ভূগোল রিটেন পরীক্ষা দিবে সাবজেক্টিভ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। বাট আমরা প্রিলির জন্য এত ইম্পর্টেন্ট না, তবু একবার একরকম রেখে রাখি। উদাহরণগুলো জাস্ট মনে রাখবো আমরা। ভঙ্গিল পর্বত কাকে বলে? কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যেসব পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত। আগ্নেয় পর্বতকে, আগ্নেয়গিরির উদ্গীরিত যে লাভা, মাটিতে জমাট বেঁধে যে পর্বত সৃষ্টি হয়েছে এবং এদের আকৃতি হয় মোচার মতো, কোন আকৃতির। অপর নাম সঞ্চিত পর্বত, লাভা সঞ্চিত পর্বত। ম্যাগমা, ম্যাগমার বাংলা হচ্ছে লাভা। গলিত লৌহ থাকে ম্যাগমার মধ্যে। চ্যুতিস্তূপ পর্বত, এটা কি? ভূ আলোড়নের ফলে সৃষ্ট পর্বত। এই পর্বতে শিলাস্তরের প্রসারণ ও সংকোচনের আকর্ষণ মানে সম্ভাবনা থাকে, মানে ফার্দার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। ভূমিকম্পের মাধ্যমেও ফলেও পাহাড় পর্বত সৃষ্টি হয়। তো মজার ব্যাপার হচ্ছে আমাদের ইতিহাস সৃষ্টি হওয়ার পরে মোটামুটি আমরা মানুষ মনুষ্য সম্প্রদায় তার 10,000 বছরের ইতিহাস জানে। এই 10,000 বছরের মধ্যে কোনো পাহাড় সৃষ্টি হয়নি, এই জন্য আমরা পাহাড় সৃষ্টি বা পৃথিবীর ম্যাপ আবিষ্কার হওয়ার পরে কোনো পাহাড় নতুন করে সৃষ্টি হয়নি। চর সৃষ্টি হয়েছে অনেক, চর হারিয়ে গেছে অনেক, কিন্তু পাহাড় পর্বত সৃষ্টি হয়নি। এত বড় ভূমিকম্প হয়নি, যার কারণে আমরা এখনো নতুন করে জানি না, দেখি না আমাদের জন্মের পরে। কিন্তু আগে কিন্তু এগুলা ঘটতো, যেমন ডাইনোসররা দেখেছে পাহাড় ছিল না, হঠাৎ করে বিরাট এক ভূমিকম্প হইলো, হঠাৎ করে দেখি এক নতুন পাহাড়। আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত হইলো, বিশাল এলাকা জুড়া সব ডাইনোসর মরে গেল। এরকম হইতো আগে আর কি। তো ফার্দার যে হবে না পৃথিবীতে হঠাৎ করে, এটা তো কেউ বলতে পারে না। পৃথিবী যে এখন যেরকম দেখতেছি, 10 লক্ষ বছর আগে তো এরকম ছিল না। পৃথিবী বয়স 4 মিলিয়ন বছর, মানে 40 লক্ষ বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। তো 1 মিলিয়ন বছর আগে পৃথিবী কি এরকম ছিল? এখন যেমন দেখতেছি তেমনই ছিল? ছিল না তো। আবার 1 মিলিয়ন বছর পরে এরকম থাকবেও না, আবার হয়তো কোনো এক বিরাট ভূমিকম্প হবে, বিরাট অগ্নিগিরির অগ্নুৎপাত হবে, অথবা বিরাট উল্কাপিন্ডের কি হবে, উল্কা উল্কাপাত হবে পৃথিবীর। আবার মনুষ্য সম্প্রদায় ধ্বংস হয়ে যেতে পারে, আবার নতুন করে মনুষ্য সম্প্রদায় সৃষ্টি হইতে পারে। তবে সেগুলা কেয়ামত না। কেয়ামত মানে হচ্ছে একেবারে ফাইনাল ধ্বংস। কেয়ামতের পরে পৃথিবীতে আর মনুষ্য সম্প্রদায় থাকবে না। সব মানুষ চলে যাবে হাসরের ময়দানে। সেখান থেকে কেউ কেউ চলে যাবে জাহান্নামে, কেউ কেউ চলে যাবে জান্নাতে। কোনো জীবিত মানুষ পৃথিবীতে আর থাকবে না। তো এগুলো যেহেতু সায়েন্স দ্বারা প্রমাণিত না, বিজ্ঞান দিয়ে যেহেতু অতীত অতীত এবং ভবিষ্যৎকে ডিফাইন করা যায় না, যেহেতু বিজ্ঞান ভবিষ্যৎবাণী করতে পারছে না, প্রমাণ দিতে পারছে না, সো ক্লু পাওয়ার জন্য একমাত্র বিকল্প হচ্ছে আপনার ধর্মীয় গ্রন্থ, কোরআন শরীফ। কোরআন শরীফে বলা হয়েছে যে যখন ভূমিকা হবে, কেয়ামত হবে, তখন হজরত ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফু দিবে। সেই ফুয়ের শব্দ এত বিকট হবে, এত কম্পন হবে যে পাহাড়গুলো কাঁপতে থাকবে। ওই সিংগার ফুতেই সারা পৃথিবীতে, সারা মহাবিশ্বে সবগুলা গ্যালাক্সি একটার সঙ্গে একটা সংঘর্ষ হইতে থাকবে। সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষের মস্তিষ্ক গলে গলে নিচে পড়ে যাবে, মানুষ এভাবে মারা যাবে। কেউ কাউকে চিনবে না, তখন সবাই প্রাণ ভয়ে ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে। একমাত্র শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মতি করতে থাকবেন। সে তার উম্মত মানে আমাদের কথা ভাবতে থাকবেন। তারপর সবার প্রাণ শেষ হয়ে যাবে, সকল মানুষের প্রাণ, সকল মানুষ, কোরআন শরীফে আছে সকল প্রাণী, নিশ্চয়ই সকল প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে। তারপর মালাকুল মউত বলা হয় হজরত আজরাইল আলাইহিসসালামকে। তিনি সকল জিন এবং মানুষকে জি- জান কবজের দায়িত্ব পালন করবেন তিনি। তারপরে তিনি সকল ফেরেশতাগণের জান কবজ কবজ করবেন। সব শেষে আল্লাহ তাকে আদেশ দিবেন, এবার তুমি তোমার নিজের জান কবজ করো। তো
ফেরেশতাগণ নিষ্পাপ, তারা আল্লাহর আদেশের বাইরে যাওয়ার কোনো একটা আদেশকে বিন্দুমাত্র ডিনাই করা, যে কি বললেন এটা স্যার, কেন বললেন এটা স্যার, আমি পারবো না স্যার, এটা বলার মতো আহ সাহস ফেরেশতাদের নাই। মানুষের আছে, মানুষ এত সাহসী, মানুষ ফেরেশতাদের চেয়ে শক্তিশালী। তো ফেরেশতাগণ তখন যখনই তাকে অর্ডার দেওয়া হবে, তখন তিনি নিজের জানটা গলা থেকে টান দিয়ে বের করে ফেলবেন। এবং তার এই যে মৃত্যুর আর্তনাদ এত বড় হবে, সেটা এই ইয়ার মতোই হবে, এই ইসরাফিলের সিংহার মতোই এত বিকট আর্তনাদ করে তিনি মৃত্যুবরণ করবেন। তারপর হাসরের ময়দানে বিচার দিনের কার্য যখন শুরু হবে, আল্লাহ নিজের হাতে তখন সবাইকে আবার প্রাণ ফিরিয়ে দিবেন, সবাই দাঁড়াবে। তখন কেউ কাউকে চিনবে না, সবাই তার নিজের বিচারের দিনের ভয়ের ভয়ে কাঁপতে থাকবে। আমি কি করেছিলাম, সবাই তখন তার নিজের কার্যক্রম বইয়ের মধ্যে আমল নামায় দেখতে পাবে, যে আমি পৃথিবীতে জীবিত অবস্থায় কি কি ভালো কাজ করেছিলাম, কি কি খারাপ কাজ করেছিলাম। তো পৃথিবী পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা ভূপৃষ্ঠে আসার চেষ্টা করে। ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের কিছু অংশ গম্বুজ আকারে, এই গম্বুজ ল্যাকলিত পর্বত সৃষ্টি করে। তার মানে বিষয়টা হচ্ছে, ম্যাগমা যদি বের হয়ে আসে আগ্নেয়গিরি থেকে, তাহলে সে উৎপন্ন করে আগ্নেয় পর্বত। আর যদি বের হয়ে আসতে না পারে, ভিতর থেকে শুধু চাপ দেয়, সেই চাপে ভূপৃষ্ঠের লেয়ার উপরে উঠে গেছে, সেটা হয় ল্যাকলিত পর্বত। ঠিক আছে। আর চ্যুতিস্তূপ পর্বত কোনটা? সেটা হচ্ছে ভূ আলো আলোড়ন। আলোড়ন দুই প্রকার হইতে পারে, একটা হইতে পারে ভূমিকম্প, আর একটা হইতে পারে কন্টিনেন্টাল ড্রিফট, মহাদেশীয় সঞ্চরণ। এটা আবার কি? মহাদেশীয় যে প্লেট গুলা, যেমন আফ্রিকা মহাদেশ, চারদিকে পানি, এর মাঝখানে একটা বড় দ্বীপ, তার নাম আফ্রিকা মহাদেশ। তারপর চারদিকে বড় পানি, এর মাঝখানে একটা দ্বীপ, কে? অস্ট্রেলিয়া। চারদিকে পানি, তার মাঝখানে একটা দ্বীপ, কে? ছিল আগে ইন্ডিয়া, ইন্ডিয়ান প্লেট, আলাদা ছিল। চারদিকে পানি, মাঝখানে একটা দ্বীপ, একটা প্লেট, নাম কি? ইউরেশিয়া। ইউরেশিয়া মানে কি? ইউরোপ প্লাস এশিয়া। ইউরোপ এবং এশিয়ার উত্তর প্রান্ত, মানে হিমালয় পর্বতের যে উত্তর প্রান্ত, চায়না, রাশিয়া, কোরিয়া, জাপান, এইগুলা প্লাস হচ্ছে ইউরোপ মিলে একটা প্লেট ছিল, তার চারদিকে পানি ছিল। ইন্ডিয়ান প্লেটটা আগে আফ্রিকান প্লেটের সাথে লাগানো ছিল। আফ্রিকান প্লেট থেকে বিচ্ছিন্ন হয়ে ইন্ডিয়ান প্লেটটা উত্তর দিকে প্রসারিত ধাবিত হয়ে আস্তে আস্তে যেতে 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 ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিয়েছে। যেই পয়েন্টে ধাক্কাটা দিয়েছে, সেই পয়েন্টেই এই যে চ্যুতিস্তূপ পর্বত সৃষ্টি হয়েছে, মানে যেটাকে আমরা হিমালয় পর্বতমালা বলছি। সরাসরি উত্তরে অংশে যে ধাক্কাটা দিয়েছে, সেটা হচ্ছে সরাসরি হিমালয় পর্বত। আর উত্তর পূর্ব কোনাকুনি যে ধাক্কাটা দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে, বাংলাদেশ, মিয়ানমার, ইন্ডিয়ার যে পাহাড়গুলা দেখতে পাই, সিলেট পার্বত্য অঞ্চলের, এই দুইটাই কিন্তু এই চ্যুতিস্তূপ পর্বত। মানে দুইটা টেকটনিক প্লেট বলা হয় এগুলো। ইউরেশিয়ান প্লেট একটা টেকটনিক প্লেট, ইন্ডিয়ান প্লেট একটা টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেট গুলো পানির উপরে, মহাসাগরের উপরে ভাসছে। তো ভাসতে 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 ইন্ডিয়ান প্লেটটা গিয়ে ধাক্কা দিয়েছে। এবং এখনো প্রতি বছরে এই দুইটা প্লেট, ইন্ডিয়ান প্লেট আর আফ্রিকান প্লেট, 1 ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে প্রতি বছরে। 1 ইঞ্চি না 1 মিটার, খেয়াল নাই, ভুল বললাম। তো এই চলমান, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, আজীবন চলবে, কিয়ামতের আগ পর্যন্ত এটা চলবে। কন্টিনেন্টাল ড্রিফট থামবে না। ওকে, উদাহরণ শিখি আমরা, উদাহরণগুলো বেশি পরীক্ষা আসবে, ব্যাখ্যা তো আসবে না, আমাদের তো রিটেন নাই, আছে এমসিকিউ। ভঙ্গিল পর্বত, আরে এশিয়ান পর্বত দেখা যায়, ভুল বলতেছি, এশিয়ান পর্বত ভঙ্গিল পর্বত হলো কেন? কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে? না, এটা আমার
লজিকে পড়ছে না। কারণ কন্টিনেন্টাল ড্রিফট চ্যাপ্টারে আমরা পড়েছি যে এই ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দেওয়ার কারণে হিমালয় তৈরি হয়েছে। তো সেই লজিকে এই হিমালয় অবশ্যই জ্যোতিস্তূপ পর্বত হওয়ার কথা। আচ্ছা, তারপরে আমরা যেহেতু শিটে আছে আমরা শিখে রাখি, ইউরোপের আল্পস পর্বতমালা, উত্তর আমেরিকার রকি পর্বত, রাকি না এটা রকি, রকি পর্বতমালা, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা, এই দুইটাই হচ্ছে জ্যোতিস্তূপ ভঙ্গিল পর্বত। আগ্নেয় পর্বত কি? ইতালির ভিসুভিয়াস। আপনার নাম শুনেছেন? খালিদের একটা গান আছে, যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়ে সে কিছু নয়। তারপরে একটা লাইন বলে, প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখের হিমালয়, জানতে চেও না ভিসুবিয়াস এ বুকে কেন জেলে রয়। এই যে ভিসুবিয়াস সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই ভিসুবিয়াস, মানে এই বুকে ভিসুবিয়াস জ্বলে আছে, মানে কি আগ্নেয়গিরি জ্বলছে। ক্রিয়েটিভ, ভেরি মাচ ক্রিয়েটিভ। ভালো, ভালো লাগছে আমার। কেনিয়ার কিলিমাঞ্জারো পর্বতমালা, আগ্নেয়গিরি। জাপানের ফুজিয়ামা। একটু জানে থাকেন, 1 মিনিট জরুরি। আসসালামু আলাইকুম। আসসালাম, রাকিব ভাই বলছেন? জি ভাই, আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক বলছি। আমি মাস চারেক আগে আসছিলাম মিরপুর বিআরটিএ তে, আমি একটা গাড়ি কিনেছিলাম। তো সেই গাড়িটা ওনারশিপ ট্রান্সফারের ব্যাপারে। সরি, একটা জরুরি ফোন আসছিল। কালকে ঢাকা আসবো, কেউ চাইলে দেখা করতে পারেন। তো হ্যাঁ, আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে ভিসুভিয়াস, কিলিমাঞ্জারো, ফুজিয়ামা, পিনাটুবো। আচ্ছা, জ্যোতিস্তুপ পর্বতের উদাহরণ কি কি? ভারতের বিন্ধ্যা ও সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত, পাকিস্তানের লবণ পর্বত। ব্ল্যাক ফরেস্ট কিন্তু একটা বিখ্যাত কেকের নাম। হুম। এবং কেউ ভাববেন না যে ব্ল্যাক ফরেস্ট জঙ্গলের নাম। ব্ল্যাক ফরেস্ট হচ্ছে একটা পর্বতের নাম। এবং কেমন পর্বত সেটা? আগ- জ্যোতিস্তুপ পর্বত। আচ্ছা, তারপর ল্যাকোলিথ পর্বত ছিল সর্বশেষ টাইপ। ল্যাকোলিথ পর্বতের উদাহরণ হচ্ছে যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। আমরা বিভিন্ন মহাদেশের প্রধান প্রধান পর্বতমালার নামগুলা শিখি। এশিয়া মহাদেশের দীর্ঘতম পর্বতমালা হচ্ছে হিমালয়, এবং সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এভারেস্ট। এটা হচ্ছে এশিয়ার না, এটা অ্যাকচুয়ালি পৃথিবীর। পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালার নাম এভারেস্ট, 8848 মিটার। আচ্ছা, আল্পস, ইউরোপের দীর্ঘতম পর্বতমালার নাম আল্পস পর্বতমালা। এনামুল, কি কানেক্টেড আছো? জি ভাই আছি, সমস্যা কোনো? এই যে আলপস বানানটা আপস ছিল, এটা একটু লিখে রাখো কারেকশনের মধ্যে, ড্রাইভের মধ্যে কারেকশন ফাইলে লিখে রাখো। ভূগোল ওই চ্যাপ্টারের মহা পর্বতমালা, আলপস পর্বতমালার নাম, 5 নাম্বার পেজ। আলপস আচ্ছা, পর্বতমালা, পাঁচ গুগল নাম্বার পাঁচ পেজ নম্বর মানে পেজ হচ্ছে তো লিখে নেবো। 16 ফন্টের 5 নাম্বার, 12 ফন্টে কত হয় ভাইবা নিও। আচ্ছা, সর্বোচ্চ শৃঙ্গের নাম
মাউন্ট ব্ল্যাঙ্ক শৃঙ্গ বুঝেন তো? হিমালয় আর এভারেস্টের পার্থক্য কি বুঝেন তো? একটা খাড়া শৃঙ্গকে বলা হয়, একটা জায়গায় যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেটার নাম হলো শৃঙ্গ, একটা চূড়া। আর অনেকগুলা চূড়া মিলা যে রেঞ্জ, পুরা পাহাড়ের এলাকাটাকেই বলা হয় পর্বতমালা। শৃঙ্গ ইংরেজি হচ্ছে অ্যাপেক্স, ভার্টেক্স। আর পর্বতমালা ইংরেজি হচ্ছে মাউন্ট, মাউন্টেন। পর্বতমালার আর কোনো ইংরেজি কেউ জানেন? আর কোনো ইংরেজি আছে পর্বতের? উচ্চতা শিখে রাখেন, এই কিলিমাঞ্জারো আর মাউন্ট ব্ল্যাঙ্ক, এভারেস্ট। এভারেস্টটা তো খুব বেশি ইম্পর্টেন্ট। আর মাউন্ট ব্ল্যাঙ্ক এবং কিলিমাঞ্জারো এই দুইটাও শিখে রাখেন। আর বাকিগুলা শিখে ব্রেন ভারী করার দরকার নাই, পারবেন না মনে রাখতে এতগুলা। রাখতে পারলে আরো ভালো। উত্তর আমেরিকা, আলাস্কা। আলাস্কা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে বড় দেশই হচ্ছে আমেরিকা আর কানাডা। তো আমেরিকা দেশের ভিতরে একটা স্টেটের নাম হচ্ছে আলাস্কা, একটা রাষ্ট্র, প্রদেশের নাম হচ্ছে আলাস্কা। আর এই আলাস্কা নামে একটা পর্বতমালাও আছে। সেখানে একটা শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গের নাম ডেনালি শৃঙ্গ, 3194। অ্যাকচুয়ালি এই আমেরিকা যে রাষ্ট্রটা, এটা এত পাওয়ারফুল কেন, বা পৃথিবীর ইতিহাসে এক আমেরিকার ভূমিকা কেন এত বেশি, এই ইউরোপের সব দেশ মিলে যা তার চেয়েও বেশি, কারণটা কি? কারণ হচ্ছে আমেরিকা অনেক বড় একটা রাষ্ট্র। আপনারা ম্যাপ দেখলে দেখবেন আমেরিকার যে বিস্তৃতি, এটা একাই ইউরোপে, পুরো ইউরোপের চেয়ে বড়, ফার্স্টলি। সেকেন্ডলি, জনসংখ্যা, এক আমেরিকার জনসংখ্যা আমার মনে হয় পুরো ইউরোপের চেয়ে বড়। থার্ডলি, থার্ডলি ইউরোপের প্রত্যেকটা দেশ হচ্ছে আলাদা আলাদা রাষ্ট্র। 30, 35, 35টা দেশ আছে, এর মধ্যে ক্লাসে সেনজেনভুক্ত জয়েন হচ্ছে। করে আপনার মনোযোগ অন্য জায়গায় থাকে, তাহলে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন না এবং আপনি আমাদের সাথে কাজও করতে পারবেন না। কে ভাই? আর যদি কারো এরকম নিয়ম থাকে যে রোহি রিম্পা একসাথে 2 ক্লাসে মনোযোগ দিয়ে দিছে, বাবারে বাবা। আচ্ছা, উম আরেকটা কারণ হচ্ছে, যদি সমানও যদি ধরি, ধরলাম ইউরোপ আর আমেরিকার আয়তন, বিস্তৃতি এবং জনসংখ্যাও সমান, তাহলেও পার্থক্য হচ্ছে আমেরিকা হচ্ছে একটা রাষ্ট্র, যার কারণে 49টা স্টেটকে সে একা কন্ট্রোল করছে, একক সিদ্ধান্তে সবকিছু হচ্ছে, যার কারণে এখানে ডেভেলপমেন্ট প্ল্যানিং খুব ইজি, সহজ, সেন্ট্রালি সবকিছু কন্ট্রোল হচ্ছে। কিন্তু ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্র ছোট ছোট রাষ্ট্র হয়, প্রত্যেকটা আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র। সো এক ডেভেলপমেন্ট অন্যটাকে প্রভাবিত করছে না। সো এটা একটা কারণ, যার কারণে এক আমেরিকা সারা ইউরোপের চেয়ে বেশি পাওয়ারফুল। বিষয়টা হচ্ছে এটা। সো আমরা যদি উন্নত বিশ্ব দেখি, আমরা যত ইউটিউবে, যত ইংলিশ, ইউটিউবে ভিডিও সার্চ দেন, যত আমরা ইংলিশ মুভি বলেন, ইংলিশ ডকুমেন্টারি বলেন, টাইটেল বলেন, টিউটোরিয়াল বলেন, টেকনোলজি বলেন, সবই হয় ইউরোপের নয় আমেরিকার। তো এক আমেরিকার যতগুলা টিউটর আছে বা ভিডিও পাবেন, পুরো ইউরোপ মিলে ততগুলা ভিডিও পাবেন। আর একটা বড় সাইট হচ্ছে, জোন হচ্ছে এশিয়া জোন, মানে চায়না, জাপান, এই কোরিয়া, এই অংশটা, রাশিয়া। তো তার মানে পৃথিবীর টেকনোলজিকে এবং পাওয়ারকে, ইনভেনশনকে যদি আপনি 3 ভাগে ভাগ করে ফেলেন, 3টা বড় জায়গায়, একটা হচ্ছে আমেরিকা একাই, আর একটা হচ্ছে ইউরোপ সব রাষ্ট্র মিলে, আর একটা হচ্ছে এশিয়া জোন, ইন্ডিয়া, চায়না, রাশিয়া মিলে। 3টা জোনে আপনি ভাগ করে ফেলতে পারেন। বুঝতে পেরেছেন? তো কেউ যদি চিন্তা করেন যে আমি ফরেন কান্ট্রিতে যেতে চাই, তো সেক্ষেত্রে ইউরোপে যাওয়ার চেয়ে আমেরিকা যাওয়া বেটার। ইউরোপে গেলে আপনি একটা দেশের
অ্যাক্সেস পাবেন, একটা প্রদেশের অ্যাক্সেস পাবেন, হয় জার্মানি হলে শুধু জার্মানি। কিন্তু আমেরিকায় গেলে সারা 49 স্টেটই আপনার, যে কোনো জায়গায় আপনি যেতে পারছেন, যে কোনো জায়গায় আপনি স্থায়ী হতে পারবেন। অথবা লিভিং স্ট্যান্ডার্ডের দিকে চিন্তা করলে আবার ইভেন আমেরিকার চেয়েও মানে লাইফ গ্যারান্টি, সিকিউরিটি, ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে শীর্ষস্থানে থাকে, একদম নর্দার্ন। বেশি শীত যেখানে কাঁপবেন, গেলে লাভ নাই, টিকতে পারবেন না। বেশি শীত, মাইনাস টেম্পারেচার থাকে 8 বছর। নরওয়ে, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, এই রাষ্ট্রগুলোতে হচ্ছে উম সবচেয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভালো। সেই সব দিক চিন্তা করলে কানাডা যাওয়াই ভালো। ধর্মীয় গ্যাঞ্জাম নাই। ইউরোপ আমেরিকায় মুসলিমদেরকে অনেক সময় নির্যাতিত করা হয়, বাট কানাডা, নিউজিল্যান্ড, এই রাষ্ট্রগুলা এর থেকে ভালো। আচ্ছা, স্যার পরের গুলো যদি একটু দক্ষিণ আমেরিকার হলো। স্যার কিলিমাঞ্জারো নিয়ে বলেন। বলতেন, আফ্রিকা মহাদেশের যেটা, স্যার কিলিমাঞ্জারো, স্যার এটাতে হচ্ছে মানে কিলিমাঞ্জারো নিয়ে কি বলবো? কি মানে বলবো এটা নিয়ে? এটা তো মানে মানে এটা কি শৃঙ্গের নাম, মানে পর্বতমালার নাম না তাই? না, এটা শৃঙ্গের নাম। আচ্ছা, এটা এটা পর্বতের নাম তো কিলিমাঞ্জারোই। কিলিমাঞ্জারো পর্বতমালার পর্বতমালার নাম কিলিমাঞ্জারো। কিলিমাঞ্জারো পর্বতমালায় কিলিমাঞ্জারো শৃঙ্গ। আচ্ছা, দক্ষিণ আমেরিকায়, দক্ষিণ আমেরিকা জানি কোনটা, আমরা যেগুলোকে ফুটবল খেলোয়াড় দেশ ল্যাটিন আমেরিকা হিসেবে জানি আর কি। ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, প্যারাগুয়ে, উরুগুয়ে, কলম্বিয়া, এই রাষ্ট্রগুলা, বলিভিয়া। আন্দিজ পর্বতমালা, এই বানানটা কি ভুল হয়েছে? একাস্কা গোয়া হতে পারে, না ভুল না হতে পারে এটা। ঠিক আছে। উচ্চতা কত? 6,959 মিটার। একটা মজার ব্যাপার কি জানেন, যে আন্দিজ পর্বতমালা এবং, সরি, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুইটা মহাদেশ কিন্তু কানেক্টেড, স্থলভূমি দিয়ে কানেক্টেড। তারপরও এই দুইটা মহাদেশ সে রাস্তা নাই, মানে বাইরে উঠে যাওয়া যায় না। হয় প্লেনে যেতে হবে, না সমুদ্র দিয়ে ঘুরে যেতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে এই যে আন্দিজ পর্বতমালার কারণে। আন্দিজ পর্বতমালা এত দুর্গম, এত উঁচু, এবং আহ এতটাই দুর্গম, যেমন মনে করেন, দেখেন এই যে এই চায়না থেকে রাশিয়ায় কি রাস্তায় যাওয়া যায়? যাওয়া যায়। বাট পুরা যে ইয়াটা, পুরা যে ওই হিমালয় পর্বতমালা, এটার ভিতর দিয়া কিন্তু, মাঝখান দিয়ে কিন্তু রাস্তা তৈরি করা হয় নাই কোনো। হয়তো প্রান্ত দিয়া, চারদিকে প্রান্ত আছে বলে হয়তো প্রান্ত দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু এই এই যে আন্দিজ পর্বতমালা, এটা দুইটা মহাদেশের মাঝখানে সরু একটা ল্যান্ড আছে। সেখানে অনেক লম্বা, বিশিষ্ট কয়েক হাজার কিলোমিটার এই পাহাড় আর পাহাড় আর জঙ্গল আর পাহাড়, জঙ্গল আর পাহাড়, যার কারণে রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। এই জন্য দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা মহাদেশে যেতে হলে প্লেন বা শিপে যাইতে হয়। তো শিপ যেহেতু সহজ, শিপ কিন্তু খুব খুব কস্ট সেভিং। আপনারা জানেন কিনা, পৃথিবীর সর্বপ্রাচীন বাহন হচ্ছে জাহাজ। জাহাজ চলতে জ্বালানি গাড়ির চেয়ে কম লাগে। কারণ কি, জাহাজ কিছুই না, জাহাজে কোনো যন্ত্র লাগে না, কিছুই না, খালি একটা আহ, পাতিল মনে করেন, পাতিলের মধ্যে দুইটা ইঁদুরকে বসায় দেন, দিয়ে ধাক্কা দেন, ধাক্কা দিলেই যায়। হ্যাঁ। এখন পিছনে একটা মেশিন থাকলে, মোটর থাকলে, যদি কিছু একটা ঘুরে, তাইলে সেটা, একটা মোটর হইলেই আপনার, ইলেকট্রিক মোটর বা ইঞ্জিন, হিট ইঞ্জিনের মোটর, যে কোনো একটা মোটর হইলেই আপনার একটা জাহাজ বানানো যায়। বইটা নৌকা দিয়েও আপনার যাওয়া যায়। কিন্তু একটা গাড়ির ভিতরে কিন্তু কঠিন টেকনোলজি। একটা গাড়ি বানাইতে গেলে অনেক
সায়েন্স এখানে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু জাহাজের কথা যেটা বললাম, যেটা আমি বললাম সেটা জাহাজ না, সেটা হচ্ছে নৌকা বা ট্রলার। কিন্তু যখনই আপনি জাহাজের চিন্তা করবেন, একটা জাহাজের মধ্যে যে লেভেলের সায়েন্স অ্যাপ্লাই করা হয় সেটা কিন্তু আবার নৌকার চেয়ে অনেক অনেক বেশি। মেরিন ইঞ্জিনিয়ার যারা, মেরিন ইঞ্জিনিয়ারিং হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চেয়েও সফিস্টিকেটেড। মানে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং নলেজ গ্যাদার করে একটা জাহাজ তৈরি করা হয়েছে। একটা জাহাজের যে নোঙরের যে রডটা, যে স্ট্রেংথ, এটা একটা গাড়িকে দুই ভাগ করে ফেলতে পারে। বুঝছেন, জাহাজ অনেক বড় টেকনোলজি। ওশেনিয়া মানে মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া আর কি, যে রাষ্ট্র অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, এগুলো হচ্ছে ওশেনিয়া মহাদেশ। এ- আমার কাছে সবচেয়ে ভালো লাগে কেন জানি অস্ট্রেলিয়া। ওখানের সানলাইট খুব সুন্দর, আকাশ খুব সুন্দর, এবং সি বিচ খুব সুন্দর, মানুষগুলাও খুব সুন্দর, পরিবেশ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সও ভালো, চিকিৎসা ব্যবস্থা ভালো। আমি যদি ফিউচারে কখনো সেটেলড হই, হয় কানাডা হব, না হয় অস্ট্রেলিয়া হব। যদি হই কখনো, আমি জানি না। আমার বাংলাদেশই ভালো লাগে একদিক থেকে, কিন্তু ওই যে চোর বাটপারির জন্য এই মারামারি, খুনাখুনি, রাজনীতি, এসব কারণে বাংলাদেশে থাকতে ইচ্ছা হয় না। এই যে দেখেন, আমি গাড়ি কিনছি, একটু আগে কথা বললাম বিআরটি রেডির সাথে। আমি গাড়ি কিনেছি 3 বছর আগে। 3 বছর ধরে আমার নাম ট্রান্সফার হয় নাই, মানে গাড়ি মালিকানা আমি খুঁজে পাই নাই। তো 3 বছর ধরে আমি ট্যাক্সও জমা দিতে পারিনি, ফিটনেস আমার নামে না, গাড়িটা অবৈধ। পুলিশ আটকায়, রিকোয়েস্ট করে পরিচয় দিয়ে ছাড়ার লাগে, বোঝানোর লাগে যে ভাই নাম ট্রান্সফার হচ্ছে না, এই জন্য আমি ট্যাক্সও দিতে পারছি না, ফিটনেস আপডেট করতে পারছি না। আমি তো এখন, আমার তো দোষ ছিল না, আমি তো ফাঁকি দিয়ে, ট্যাক্স ফাঁকি দিয়ে গাড়ি চালাতে চাচ্ছি না। কিন্তু ওই যে আমি ঘুষও দিব না, আবার কারো তেলও মারবো না, নর্মাল যে প্রসিডিউর সেই প্রসিডিউরে গাড়ি করাবো, হলে হবে না হলে না। যার কাছ থেকে কিনছিলাম সে হলো চায়নার মালিক, সে কয়েকদিন ছিল না দেশে, চায়না ছিল। এইসব কারণে একটা গাড়ির 3 বছর ধরে আমার নাম ট্রান্সফার হয় নাই, কালকে হবে ইনশাল্লাহ, প্ল্যান হয়েছে। তো কেন এত জটিলতা থাকবে যে সার্ভিস, রাষ্ট্রীয় সার্ভিস কেন এত কঠিন হবে? ইজি হবে। ইচ অ্যান্ড এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু গেট ইজিয়ার সার্ভিস ফ্রম দ্য কান্ট্রি। কিন্তু বাংলাদেশের সার্ভিস খুব বাজে। এই জন্য বাংলাদেশে থাকতে মাঝে মাঝে মনে হয় ফেড আপ হয়ে যায়। আবার অনেক সময় মনে হয় যে না, যেহেতু সিভিল সার্ভিসে আছি, গরিব মা, বাংলা মা, গরিব মায়ের গরিব সন্তানদেরকে একটু সেবা করা দরকার, থাকি দেশে থেকে যাই। দেশের টানে মাঝে মাঝে, গরিব মায়ের টানে মাঝে মাঝে বিদেশে যেতে ইচ্ছা হয় না। আবার এই চোর, দেশের গরিব চোর, গরিবরা যখন আবার চোর হয়ে যায়, ছেঁচড়া হয়ে যায়, তখন ওদের জন্য আবার দেশে থাকতে মন চায় না। দেখেন তো দেশের কি একটা অবস্থা, রাজনীতি, মারামারি, কোটাকুটি, এগুলা জন্মের পর থেকে এগুলাই দেখতেছি। নির্দিষ্ট কোনো দলকে বা গ্রুপকে আমি দায়ী করছি না, সমগ্র বাঙালি জাতিটাকে আমি দায়ী করছি। রাজনীতি নিয়ে এই যে আবরারকে মেরে ফেললো কেন? সে একটা ছাত্র, তাকে মেরে ফেলতে হবে কেন? এই ভার্সিটি গুলার পরিবেশ এত খারাপ, পলিটেকনিক গুলার পরিবেশ এত খারাপ। আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়, তেজগাঁও কলেজ বলেন আর তিতুমির কলেজ বলেন, ঢাকায় থাকছি তো সবই দেখছি। এত খারাপ মানে পরিবেশ, মানে সংঘর্ষ ছাড়া এরা কিছুই বোঝে না ছাত্রগুলা। গাঁজা খাওয়া ছাড়া আর হকি স্টিক নিয়ে, রড নিয়ে মারামারি করা ছাড়া এরা কিছু বোঝে না। বুয়েট একটা জায়গা, যেটা ভাবতাম যে না, বুয়েট বা সরকারি মেডিকেল, এখানে হয়তো এইসব এইসব পোলাপান হয়তো একটু ভদ্র আছে, একটু মেরিটোরিয়াস পড়াশোনা করে। তো এই আবরার হত্যার পরে বুয়েটের উপর থেকে আমার একটা যে ট্রাস্ট বা একটা শ্রদ্ধা ছিল, সেটাও কমে গেছে। তে মানুষ কত নৃশংস হইতে পারে। আবরার বুয়েটের ছিল না, ঢাকা ভার্সিটি ছিল ওয়েট। বুয়েটের। আবরার হত্যার পরে আমি একটু আহ কেমন যেন একটু শকড হয়ে গেছিলাম। এই যে আহ, এখন যে এতগুলা ছাত্র মারা গেছে এই আন্দোলনে, আমার এত কষ্ট লাগে নাই। আবরারের কথাটা মনে পড়লে আমার এখনো চোখে পানি চলে আসে। যে এত, তার টুপিটা ছিল, একটা ছবি দেখেছিলাম,
মানে সে নামাজ পড়তো, খুবই ভালো একটা ছেলে ছিল, সরল সৎ ছিল, কারোর সাথে কথা বলতো না, এরকম একটা ছেলেকে কেন মেরে ফেললো? সংখ্যার দিক থেকে চিন্তা করলে আবরারের প্রাণ হয়তো একটা, আর এই আন্দোলনে মারা গেছে ছেলে 2000, সংখ্যাটা অনেক বড়। কিন্তু নৈতিকতার দিক থেকে চিন্তা করলে আমার কাছে আবরারের হত্যাটা বেশি কষ্টদায়ক। কারণ আহ, কি বলবো, আবরার তো, এখন যে ছেলেরা মারা গেছে, হ্যাঁ যুদ্ধ করে মরছে, শহীদ হয়েছে, এটা মেনে নেওয়া যায়। যুদ্ধ করেছি, শহীদ হয়েছি, এটা মেনে নেওয়া যায়। যে আমি কিছুই জানি না, কিছুই করলাম না, নামাজ পড়ি আর পড়ালেখা করি আর হোস্টেলে ভাত খাই, আমার আয়সা পিঠে মেরে ফেললো, এটা হইলো? এটাই মেনে নেওয়া যায় বলেন? যাই হোক, ওশেনিয়া মহাদেশে বলেছি কোসিয়াস্কো হচ্ছে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। অ্যান্টার্কটিকা মহাদেশ, যেটা বরফাবৃত উত্তর মেরুতে, সেটার পর্বতমালার নাম হচ্ছে সেন্টিনেল পর্বতমালা, এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম ভিনসন ম্যাসিক। 4800, কম না কিন্তু, 4000 মিটার, প্রায় 5 কিলোমিটার, মানে হিমালয়ের অর্ধেক। দেখেন, এগুলো হিমালয়ের অর্ধেক, মানে একেবারে ছোট না, একদম কম না কিন্তু। মালভূমি, মালভূমি কি? মালভূমিটা হচ্ছে সমতল ভূমি, সমতল, ছাদের মতো, বিল্ডিং এর মতো আর কি। পাহাড় যেমন ত্রিকোণাকৃতির উঁচা শৃঙ্গ, আর সমতল তো সমতলই, এরকম না, অনেকটা বিল্ডিং এর মতো, যেটা ছাদ উঁচু কিন্তু পরে আবার লেভেল, পরে আবার উপরগুলা কিন্তু শৃঙ্গ ঢেউ খেলানো, এরকম না, পাহাড়ের মতো উঁচু নিচু না, এটা লেভেল। মনে করেন মালভূমি মানে, মালভূমি মানে হচ্ছে উঁচু সমভূমি, এরকম মনে করতে পারেন। তো উচ্চতা হচ্ছে 100 মিটার থেকে শুরু করে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি, ওই যে চায়না, তিব্বত। আর পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি। এই পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। তাহলে উচ্চতার দিক থেকে বৃহত্তম হচ্ছে পামির, আর বিস্তৃতি বা আয়তনের দিক থেকে বৃহত্তম হচ্ছে তিব্বত। পামির মালভূমির উচ্চতা হচ্ছে 7600, এটা মুখস্থ করে ফেলবেন, 7649, 7649 মিটার। মালভূমির অবস্থানের ভিত্তিতে 3 প্রকার: কি? পর্বত, মধ্যভূমি, বর্তি মালভূমি, মানে দুইটা পর্বতের মাঝখানে মালভূমি, আচ্ছা ঠিক আছে। পাদদেশীয় মালভূমি, মানে উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বতের এক সাইডে যে মালভূমি থাকে তাকে বলে পাদদেশীয় মালভূমি। আর পর্বত ছাড়া নর্মালি যে মালভূমি থাকে, সাগর বা ভূমি পরিবেষ্টিত যে বিস্তীর্ণ উচ্চভূমি, সেটাকে বলা হয় মহাদেশীয় মালভূমি। তার মানে মালভূমি হচ্ছে 3 প্রকার: একটা হচ্ছে দুইটা পর্বতের, দুই বা ততোধিক পর্বতের মাঝখানে, আরেকটা হচ্ছে পর্বতের এক সাইডে, আরেকটা হচ্ছে সমুদ্রের পাড়ে অথবা সমতল ভূমিতে হঠাৎ করে উঁচু উঁচু মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমিগুলো কোনগুলা? তিব্বত, হিমালয় পর্বতের চারদিকে ঘিরানো। দক্ষিণ আমেরিকার বলিভিয়া মালভূমি। মধ্য আমেরিকার মেক্সিকো দেশটা একটা মালভূমি। এশিয়ার মঙ্গোলিয়ান কান্ট্রি, মঙ্গোলিয়া বানানটা ভুল হয়েছে, মঙ্গোলিয়া হবে। মঙ্গোলিয়া এবং তারিম মালভূমি, এগুলো হচ্ছে পর্বত মধ্যবর্তী। পাদদেশীয় মালভূমি কি? উদাহরণ কি? উত্তর আমেরিকার কলোরাডো পাহাড়ের পাশে বা কলোরাডো মালভূমি, দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া মালভূমি, এই দুটো হচ্ছে পাদদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি হচ্ছে কি? স্পেন, স্পেনের মালভূমি হচ্ছে মহাদেশীয়, আশেপাশে বড় পাহাড় নাই। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের মালভূমি, এগুলো হচ্ছে মহাদেশীয় মালভূমি। সবগুলাই গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা, ভারতীয় উপদ্বীপ, এগুলো হচ্ছে মহাদেশীয় মালভূমি। সমভূমি কি? সমুদ্র পৃষ্ঠ হতে উঁচু মৃদু ঢাল। মৃদু ঢাল মানে কি? পাহাড়ের মতো খাড়া না, বা মালভূমির মতো উঁচু না,
জাস্ট সমুদ্র ওয়াটার লেভেল থেকে উঁচু, মানে সমুদ্রের ভিতরে ভিতরে ডুবে যায় নাই, সমুদ্রের নিচে নেমে যায় নাই। সমুদ্র ছাড়া আর পাহাড় মালভূমি ছাড়া যে মেইন ল্যান্ড প্লেইন ল্যান্ড এটাকেই সমভূমি বলা হয়। কিভাবে সৃষ্টি হয়েছে? ন- নদী, হিমবাহ ও বায়ুর ক্ষয় ও সঞ্চয় ক্রিয়া। সমভূমি দুই জাত, ক্ষয়জাত এবং সঞ্চয়জাত। এটা আমরা নদীর ক্লাসিফিকেশনে পড়ে ফেলছি, তাই না? এই দেখেন, উপত্যকা, পাদদেশীয়, পলল, পলল পাখা, হ্যাঁ, বদ্বীপ, এগুলো আমরা already পড়ে ফেলছি। আর ক্ষয়জাত কোনগুলা? যেমন অ্যাপলিশিয়ান পাদদেশীয় সমভূমি, ইউরোপের ফিনল্যান্ড এবং সাইবেরিয়া সমভূমি, বাংলাদেশের মধুপুর গড় এবং বরেন্দ্র ভূমি, এগুলো হচ্ছে ক্ষয়জাত সমভূমি। ভূমিরূপের দিক থেকে এগুলো হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। আবার মালভূমির ক্লাসিফিকেশনে এরা পড়বে হচ্ছে, সমভূমির ক্লাসিফিকেশনে এরা পড়বে হচ্ছে ক্ষয়জাত সমভূমি। আমরা এবার শিখবো মরুভূমি। মরুভূমি জিনিসটা কি? যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো উদ্ভিদ নাই এবং উর্বর মাটি নেই, দোআঁশ, সেই বালিময় বিস্তীর্ণ বালিকা ভূমিকেই মরুভূমি বলা হয়। মরুভূমিতে সেই ধরনের গাছই জন্মাতে পারে যারা পানি ছাড়া দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। যেমন ক্যাকটাস জাতীয় গাছ হচ্ছে, সে প্রচুর কাঁটাও থাকে। আবার এই উট, এই ক্যাকটাস গাছ খায়। উট কিন্তু তৃণভোজী প্রাণী। তা আমি ভিডিও দেখেছি যে একটা উট একটা ক্যাকটাস গাছকে নিয়ে এই কাঁটা সহ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো প্রথম দিন অবাক হয়ে গেছিলাম, ব্যাপার কি, এই কাঁটাগুলো না ভেঙে কেমনে খাচ্ছে, এটা কিভাবে সম্ভব? পরে স্টাডি করে জানতে পারলাম, উটের যে দাঁত শুধু না, মাড়ির যে তলদেশটা, এই মাড়ির তলদেশটাও পাথরের মতো শক্ত, যার কারণে সব কাঁটা তাকে বিদ্ধ করতে পারে না। তো এটা এক প্রকার অভিযোজন। প্রাণী পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তার শারীরিক বৈশিষ্ট্য পরিবর্তন করে ফেলে। পৃথিবীর আহ, সবচেয়ে বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এ, আমাদের গাইডে লেখা যে তৃতীয় বৃহত্তম মরুভূমি আর্কটিক বলা হচ্ছে। তাহলে কেন এরকম বলা হলো? অ্যাকচুয়ালি আর্কটিক এবং অ্যান্টার্কটিক যে মরুভূমিটা, এই দুইটা কিন্তু উত্তর এবং দক্ষিণ মেরুতে। এরা কিন্তু দেখা যায় না, আমরা সাদা দেখি ম্যাপে, কিন্তু যদি ওইখানে দীর্ঘ সুড়ঙ্গ খোঁড়া যায়, বরফ সরিয়ে দেখবেন নিচে বালি, মানে মরুভূমি। তার মানে উত্তর মেরুটা অ্যাকচুয়ালি মরুভূমি। আর্কটিক এবং অ্যান্টার্কটিক হচ্ছে কি অ্যাকচুয়ালি মরুভূমি। এগুলো হচ্ছে সবচেয়ে বড়। এরপরে তৃতীয় হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত এই সাহারা মরুভূমি। তো এই যে ইয়েগুলো, এই মরক্কো বা মিশর, এখানে যে আমরা দেখি, পিরামিড, এই পিরামিড গুলো কিন্তু ম্যাক্সিমামই করা হয়েছে মরুভূমির মাঝখানে, মরুভূমির বুকে। এটা প্রায় 11টা স্বাধীন দেশে জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমি। লিবিয়া এবং আলজেরিয়া কিন্তু বিশাল বড় একটা কান্ট্রি। এই দুইটা কান্ট্রিতে বেশি পড়েছে। এর আয়তন হচ্ছে প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার। তো 92 লক্ষ মানে কি? বাংলাদেশ হচ্ছে 1,47,000। তার মানে বাংলাদেশের মোট আয়তনের আনুমানিক 60-70 গুণ। কি বুঝলেন? 60-70টা বাংলাদেশ মিলে এই সাহারা মরুভূমি
সাইজ, আয়তন। তো আমরা মাঝে মাঝে ইংলিশ মুভি, সার্ভাইভাল মুভিতে দেখি না, যে মরুভূমিতে একজন হারিয়ে গেছে, পরে হেঁটে 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 সার্ভাইভ করে চলে আসছে। এইগুলো আসলে মুভিতেই সম্ভব। মরুভূমির চেয়ে সমুদ্রে বেঁচে থাকা সহজ। এখানে ওয়াটার সোর্স আছে, পরে প্রাণী আছে, ছোট ছোট মাছ ধরতে পারলে ভাইয়া ক্লাসের কতক্ষণ, ভেসে আধা থাকতে ঘন্টার পারবেন। উপরে হবে না? সমুদ্রে বেঁচে থাকা সহজ। ভাই এরকমই হবে, আধা ঘন্টাই লাগবে। ওকে, কারণ আসতেছি না। শেষ করে দিব, টানবো টানবো, নো প্রবলেম। ওকে, আমি একটু নতুন বাজার যাবো আর কি। এই মরুভূমিতে প্রচুর তেল। আচ্ছা, তাহলে শেষ করে দিব, নো প্রবলেম। প্রচুর তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, লোহা, ফসফেট এসব খনিজ পদার্থ পাওয়া যায়। আরব মরুভূমি, সৌদি আরব, যেই মরুভূমিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। কুয়েত, কাতার, সৌদি আরব, জর্ডান, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়েমেন, সবগুলো মুসলিম 8টি কান্ট্রি। 9 লক্ষ বর্গ কিলোমিটার, বর্গ মাইল, কিলোমিটার না সরি, বর্গ মাইল। থর মরুভূমি, ভারত পাকিস্তান মিলে। বৈশিষ্ট্য কি? উষ্ণ মরুভূমি। গোবি মরুভূমি কোথায়? এশিয়া মহাদেশের মঙ্গোলিয়া। এটা কত? 5 লক্ষ বর্গ মাইল। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি, এটা 5 লক্ষ। আর আরব মরুভূমি হচ্ছে 9 লক্ষ। তাহলে আরব মরুভূমি তো এশিয়া মহাদেশ, তাহলে বড় হইলো কেমনে? সবচেয়ে বড় হইলো কেমনে? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গোবি মরুভূমি হলো কিভাবে? একটা শূন্য কি মিসিং আছে নাকি? এরিয়া অফ গোবি মরুভূমি। গোবি, দেখি তো সার্চ দিই, গুগল কি বলে। এরিয়া অফ গোবি ডেজার্ট 1.29 মিলিয়ন কিলোমিটার স্কোয়ার। পাঁচ লক্ষ স্কোয়ার মাইল, প্রায় 13 লক্ষ স্কোয়ার কিলোমিটার। এটাই লেখা, 5 লক্ষ বর্গ মাইল। তাহলে দাঁড়ান, তাহলে এরিয়া অফ আরব ডেজার্ট দেই, তাহলে পাওয়া যায়। নয় লক্ষ স্কোয়ার মাইল, দুইটাই সঠিক। 23 লক্ষ স্কোয়ার কিলোমিটার। তাহলে সার্চ দি গ্রেটেস্ট না লার্জেস্ট ডেজার্ট অফ এশিয়া। The Gobi Desert is the largest desert in the Asia, covering parts of northern China and southern Mongolia. আজব ব্যাপার তো। এই ব্যাপার কি বলেন তো? গুগল এবং আমার সেই দুইটাই কি মাথা নষ্ট হয়েছে নাকি ওদের? হ্যাঁ, আমি আর কথা কর না কেন? এই ওয়েট 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 ওয়েট, এক জায়গায় লিখছে দ্য গোবি ডেজার্ট ইজ দ্য লার্জেস্ট ডেজার্ট ইন এশিয়া কভারিং দ্য পার্টস অফ নর্দার্ন চায়না এন্ড মঙ্গোলিয়া। আবার আরেক জায়গায় লিখছে দ্য অ্যারাবিয়ান ডেজার্ট ইজ দ্য লার্জেস্ট ডেজার্ট ইন এশিয়া এন্ড দ্য ফোর্থ লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কোনটা সঠিক? গুগলে দুইটাই লিখছে, গোবিও লিখছে, আরব লিখছে। কিন্তু আরব মরুভূমির আয়তন 9 লক্ষ কিলোমিটার, এটা সঠিক। এবং গোবি মরুভূমির আয়তন 9 লক্ষ কিলোমিটার, এটা 5 লক্ষ কিলোমিটার, এটা সঠিক। তাহলে সেই হিসেবে তো আমি হিসাব করে তো আমি পাচ্ছি আরব মরুভূমিটা সবচেয়ে বড়। তাহলে আমি এটা আরবকেই বলবো। ঠিক আছে কি না?
আমি লজিক্যালি কারেক্ট কিনা আপনারা বলেন। যেহেতু গুগল দুইটাই বলতেছে, কিন্তু আমি সংখ্যা দেখে যেহেতু একটা পেয়েছি 5 লক্ষ, একটা 9 লক্ষ, তাহলে 9 লক্ষটাই বড়। এবার আমরা শিখবো হ্রদ। হ্রদ কি জিনিস? চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত বৃহৎ জলভূমিকে হ্রদ বলে। সাগর আর হ্রদের মধ্যে পার্থক্য কি? সাগর চারদিকে স্থলভাগ থাকে না, সাগর বিস্তৃত থাকে, এবং মহাসাগরের সাথে চারদিকে পাহাড় দ্বারা ঘেরাও করা থাকে। পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ, কিন্তু এটাকে আবার কাস্পিয়ান সি বলা হয় বা কাস্পিয়ান সাগরও বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে কাস্পিয়ান হ্রদটা এতটাই বড় যে এটাকে, লেকটা অ্যাকচুয়ালি এটা লেক, এটা এটা কিন্তু সি না, সাগর না। ঠিক আছে। কাস্পিয়ান হ্রদটা কোথায়? এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি, ককেশাস পর্বতমালার পূর্বে, মধ্য এশিয়ার পশ্চিমে। আচ্ছা, কাস্পিয়ান হ্রদ এটাকে সাগর বলা হচ্ছে। বৈকাল হ্রদ কোথায়? রাশিয়ায়। এটা পৃথিবীর গভীরতম হ্রদ। ইম্পর্টেন্ট, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটা? বৈকাল হ্রদ। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটা? কাস্পিয়ান হ্রদ। সুপিরিয়র হ্রদ এটা কোথায়? যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তে। আমরা যে এই ফেসবুকে ছবি দেখি বন্ধুরা, ইউরোপে কানাডা আর আমেরিকা গিয়া সুন্দর সুন্দর ছবি দেয়, বিশাল জলরাশি, এগুলো কোথায়? অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হচ্ছে এই সুপিরিয়র হ্রদের মধ্যে। খুব সুন্দর, খুব সুন্দর। এই ম্যাপল লিফ এবং আরো সুন্দর সুন্দর হলুদ রঙের পাতা উম বিশিষ্ট গাছ থাকে। পাহাড়, পাহাড়ের পাদদেশে এই হ্রদ। খুবই সুন্দর, অসম্ভব সুন্দর এই সুপিরিয়র হ্রদ। আয়তনে সর্ববৃহৎ স্বাদু পানি হ্রদ। পৃথিবীর মোট স্বাদু স্বাদু পানির 10% হচ্ছে এই সুপিরিয়র হ্রদ। কি বুঝলেন? এক হ্রদে মোট 10%-এর 10 ভাগের 1 ভাগ কেমনে হইলো? কারণ পৃথিবীর পানির যত উৎস আছে সবই হচ্ছে আপনার সমুদ্রে, লোনা পানি। স্বাদু পানি তো নাই, শুধু শুধু নদীগুলাতেই থাকে স্বাদু পানি। কিন্তু নদীগুলা তো খুব ন্যারো, খুব কম জায়গা, পানির ধারণ ক্ষমতা খুব কম, গভীরতাও কম। এই জন্য আসলে হ্রদগুলাই হচ্ছে বড় পানির। সাগর এবং হ্রদ হচ্ছে বড় পানির উৎস, নদী খুবই সামান্য উৎস। ভিক্টোরিয়া লেক কোথায়? আফ্রিকা মহাদেশে, কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার সীমান্তে। কোথায় এটা? বৈশিষ্ট্য কি? আফ্রিকার বৃহত্তম হ্রদ হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। গ্রেট লেক যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে 5টি বড় লেক। আচ্ছা। কানাডার সেন্ট লরেন্স নদীর মাধ্যমে আটলান্টিক মহাসাগরে যুক্ত। আচ্ছা। আসাল লেক জিবুতি, আফ্রিকা মহাদেশের জিবুতি নামে একটা কান্ট্রি আছে। হর্ন অফ আফ্রিকা, আফ্রিকার একদম উপরে 4টা শিং আছে না, শিং এর মধ্যে 4টা রাষ্ট্র, তার একটা হচ্ছে জিবুতি। এই আসাল হ্রদ হচ্ছে জিবুতি রাষ্ট্রে পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ। তানজানিয়া লেক, রাষ্ট্রের নামই তানজানিয়া, আফ্রিকা মহাদেশে। এটা পৃথিবীর দীর্ঘতম হ্রদ, লম্বাটে সাইজের। তার মানে তানজানিয়ায় 2টা লেক আছে, একটা হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ আর একটা হচ্ছে তানজানিয়া লেক, দুইটাই। আচ্ছা, পৃথিবীর কিছু নদী আমরা শিখি। নীল নদ, পৃথিবীর একক দীর্ঘতম নদ হচ্ছে নীল নদ। একক, একটা নদীকে যদি বলা হয় যে স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত সবচেয়ে বড়, সেটা হচ্ছে নীল নদ। কিন্তু যদি 2টা নদীকে একসঙ্গে জয়েন্ট একটা নদীর ধারাকে বলা হয়, উৎস থেকে শেষ পর্যন্ত নৌকা চালায় গেলে সবচেয়ে বেশি নৌকা চালাতে পারবেন কোন নদীতে? সেটা হচ্ছে মিসিসিপি মিসৌরি। মিসিসিপি নদী আর মিসৌরি নদী দুইটাকে মিলে হচ্ছে মিসিসিপি মিসৌরি। ওই 2 নদী হচ্ছে সবচেয়ে বড় নদী, দীর্ঘ নদী। কিন্তু যদি একক নদী বলা হয় তাহলে দীর্ঘতম নদী হবে নীল নদ। উৎপত্তিস্থল ভিক্টোরিয়া হ্রদ। ভিক্টোরিয়া হ্রদ থেকে শুরু হয়ে ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে। ভূমধ্যসাগরটা কোথায়? পৃথিবীর ম্যাপের মাঝখানে।
ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের ঠিক মাঝামাঝি হচ্ছে ভূমধ্যসাগর। তাহলে আফ্রিকা মহাদেশের এই ভিক্টোরিয়া লেক থেকে, যেটা তানজানিয়া কেনিয়া ওসব, না, হ্যাঁ, ওসব দেশে, ওখান থেকে উৎপন্ন হয়ে সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোথায় গিয়ে পড়েছে? ভূমধ্যসাগরে পড়েছে। মানে নীল নদটা পুরোটাই আফ্রিকা মহাদেশে। 6,695 কিলোমিটার, 11টা দেশের ভিতর দিয়ে গেছে। পৃথিবীর বৃহত্তম হ্রদ আমাজন নদী। আমাজন নদী সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী। তো বৃহত্তম নদী বললো, যে বৃহত্তম মানে কি? নদী বৃহৎ হয় কিভাবে? হইতে পারে সে প্রশস্ত, হইতে পারে সে গভীর, হইতে পারে সে দীর্ঘ। বৃহৎ বলতে কি বোঝায়? নদীর ক্ষেত্রে কি বৃহৎ কথাটা প্রযোজ্য? পৃথিবীর দীর্ঘতম হচ্ছে নীলনদ, পৃথিবীর প্রশস্ততম হচ্ছে আমাজন। তাহলে পৃথিবীর গভীরতম বলা যাবে না। বৃহত্তম বলতে বুঝাইছে যে বেশি প্রশস্ত হওয়ার কারণে মোট পানি ধারণ ক্ষমতা, মোট পানি আছে কোনটাতে বেশি? আমাজনে। এই জন্য বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম। কিন্তু তার মানে কিন্তু এই না যে আমাজন নদী এই নীল নদের চেয়ে বেশি দীর্ঘ, এটা বলা যাবে না। এটা প্রশস্ত বলেই অনেক বড় নদী, পানি বেশি। সবচেয়ে বেশি পানি ধারণ করে অ্যামাজন, এই এই জন্য এটাকে বলা হচ্ছে বৃহত্তম নদ। দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে এটা আবার দীর্ঘতম নদী। এটা হচ্ছে অ্যামাজন নদী, হচ্ছে দক্ষিণ আমেরিকা, মানে ফুটবল খেলোয়াড় যে দেশগুলা, ব্রাজিল, অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়েই কিন্তু সেই অ্যামাজন নদী গিয়ে পৌঁছেছে। এবং এটা দ্বিতীয় বৃহত্তম। নীল নদের পরেই দীর্ঘ দৈর্ঘ্যের ক্ষেত্রে বড় হচ্ছে অ্যামাজন, কিন্তু প্রশস্তের দিক থেকে 1 নম্বর হচ্ছে অ্যামাজন। 7টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সবগুলো ফুটবল খেলোয়াড় দেশ: ব্রাজিল, পেরু, বলিভিয়া, গুয়ানা, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা। আচ্ছা, পৃথিবীর অন্যান্য গুরুত্বপূর্ণ নদী: টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা, আমরা পড়েছিলাম, তাই না? তো আরেকটার নাম হচ্ছে, আরবি নাম হচ্ছে দজলা এবং ফোরাত। আরবি নদী দজলা নদী আর ফোরাত নদী। হ্যাঁ, ওই যে হজরত হাসান হুসাইনের যে যুদ্ধ হয়েছিল, কি যেন যুদ্ধটার নাম, কারবালা প্রান্তর, এগুলো হচ্ছে এই এই টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝখানে, দুইটার প্রান্তে। স্যার ফোরাত নদীটা। এই দুইটাই সৃষ্টি হয়েছে কোথায়? আর্মেনিয়া রাষ্ট্রে। হ্যাঁ, স্যার কারবালার যুদ্ধটা ফোরাত নদীর কিছু কাছাকাছি ছিল। বললেন? স্যার ফোরাত নদীর কাছাকাছি ছিল স্যার কারবালার যুদ্ধটা। ফোরাত নদীর তীরে, মানে যে ইউফ্রেটিস নদীর পাড়ে, কাছাকাছি ছিল, দুইটার মাঝখানে আর কি। কিন্তু কাছে ছিল একদম, ফোরাত নদীর তীরেই ছিল একদম কারবালার প্রান্তর। তো এবং শেষ হয়েছে কোথায়? পারস্য উপসাগরে, গালফ অফ পার্সিয়া। পারস্য শব্দটার মানে কি জানেন? প্রিন্স অফ পার্সিয়া মানে কি? পারস্যের রাজপুত্র। মুভি দেখেছেন প্রিন্স অফ পার্সিয়া? পারস্য বলতে কোন রাষ্ট্রটাকে বোঝানো হয় অ্যাকচুয়ালি? মূলত ইরানকে পার্সিয়া। বোঝানো হয়, ইরান। হ্যাঁ, আচ্ছা। ইরাক, তুরস্ক এবং সিরিয়ার উপর দিয়ে প্রবাহিত হয়েছে টাইগ্রিস নদীটা। টাইগ্রিস এবং ইউফ্রেটিস ইরাকের বসরা নামক একটা শহর, বসরা শহর, এই বসরার নিকট মিলিত হয়ে নাম ধারণ করেছে সাত ইল আরব, মানে আরবের সাত। সাত ইংরেজি, সাতের বাংলাটা যে কি আমি জানি না। মেবি, না, মেবি বলার ঠিক হবে না, না জেনে। সাত ইল আরব হচ্ছে কবি নজরুলের একটা গ্রন্থ আছে, ঠিক আছে, কাব্যগ্রন্থ। এটা ইরাক, তুরস্ক এবং সিরিয়ার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে দুইটাই তো, ইরাক, তুরস্ক এবং সিরিয়া, দেখেন দুইটাই উৎপত্তি হয়েছে এক জায়গায়, আর্মেনিয়া।
এবং শেষ হয়েছে দুইটাই পারস্য উপসাগরে, এবং দুইটাই ইরাক, তুরস্ক এবং সিরিয়ার উপর দিয়ে গেছে। মানে দুইটাই কি পাশাপাশি প্যারালালি গেছে। হোয়াংহো নদী, বিসিএস আসছে কয়েকদিন আগে। এই চীনের দুঃখ কোন নদীকে বলা হয়? হোয়াংহো নদী। কারণ এটা মারাত্মক খরস্রোতা, মানুষের অনেক ক্ষতি করে যায়। মারে ডার্লিং কোসিয়াসকো, অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। এই যে চীন যে এত সমৃদ্ধ রাষ্ট্র এবং এত ধনী বাবার কোনো কারণ নাই। চীন রাষ্ট্রটা এই বাংলাদেশের এই যে পার্বত্য চট্টগ্রামের মতোই মানুষজন, এবং মিয়ানমার, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, আসাম, মিজোরাম, এইসব মানুষের মতোই চীনের মানুষজন। ম্যাক্সিমাম মানুষ, 90% মানুষ এইরকমই গরিব। কিন্তু চীনের শহরগুলো উন্নত, এবং কিছু সংখ্যক মানুষ প্রযুক্তিতে উম, বিখ্যাত হয়ে গেছে। চীনের টেকনোলজি উন্নত হয়ে গেছে। এই জন্য চীন হচ্ছে ধনী রাষ্ট্রে চলে গেছে। কিন্তু চীনের আপনার আহ, মোট মাথাপিছু আয় অনেক বেশি, কিন্তু চীনের অর্থের যে বিস্তৃতি, টাকার যে বন্টন সেটা নাই। যারা পাহাড়ে থাকে তারা গরিব, আর যারা সমতলে থাকে তারা ধনী, এরকম আর কি। হোয়াং নদী কুনলুন পর্বত থেকে উৎপন্ন হয়েছে। মারে ডার্লিং কোসিয়াসকো পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। মারে ডার্লিংটা হচ্ছে অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী, মারে ডার্লিং। ইয়াংসি কিয়াং, এটা তিব্বত থেকে উৎপন্ন হয়ে পূর্ব চীন সাগরে পরিণত হয়েছে। এটা চীন এবং এশিয়ার দীর্ঘতম নদী, ইয়াংসি কিয়াং। আর চীনের দুঃখ হচ্ছে হোয়াংহো নদী। চীনের দুইটা নদী আমরা পেয়ে গেলাম, মারাডার ইয়াংসি কিয়াং এবং হোয়াংহো। মিসিসিপি, মিসৌরি, মিনেসোটা হ্রদ থেকে উৎপন্ন হয়ে মেক্সিকো উপসাগরে পড়েছে। এটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে এটা যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদী। জর্দান নদী উৎপন্ন হয়েছে হোলা হ্রদে এবং পতিত হয়েছে ডেড সি বা মৃত সাগরে। এটা কি? এটা খ্রিস্ট সম্প্রদায়ের পবিত্র নগরী জর্দান নদী। এটার তীরে ইসরায়েলের পশ্চিম তীর। আমরা শুনি না পশ্চিম তীর এবং গাজায় প্রচুর গোলাবর্ষণ করেছে ইসরায়েল? এই ওই যে জেরুজালেম, হুম, ইসরায়েল এবং জর্ডান, এই দুইটা কান্ট্রির উপর দিয়ে গেছে জর্ডান। জেরুজালেম শহর হচ্ছে আহ, খ্রিস্টান, ইহুদি এবং মুসলিম তিনটি ধর্মেরই তীর্থস্থান, ওখানে ইম্পর্টেন্ট। মুসলিমদের আলাস্কা মসজিদ ওখানে, আলাকসা মসজিদ। আবার ইহুদিদের জেরুজালেম, এবং খ্রিস্টানদের কি যেন আমার একচুয়ালি জানা নাই, বেথেলহাম না কি যেন। তো তিনটাই হচ্ছে ওই একই জায়গায়, যার কারণে এটা নিয়ে এত ক্রাইসিস। ভলগা নদী, ভলগা থেকে গঙ্গা, নাম শুনেছেন? ভলগা থেকে গঙ্গা বইয়ের রাইটার কে? রাহুল সংকৃত্তায়ন মেবি। রাশিয়ার ভলদাই পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে কাস্পিয়ান সাগরে গিয়ে পড়েছে। এটি ইউরোপের দীর্ঘতম নদী, যা রাশিয়া ও কাজাখস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়। দানিউব নদী ইউরোপের 8টি দেশ দিয়ে প্রবাহিত। দানিউব নদীটা হচ্ছে ইউরোপে। এটা জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ডেড ব্ল্যাক সি মানে কৃষ্ণ সাগরে গিয়ে পড়েছে। ডেড সি আর ব্ল্যাক সি দুইটাই কিন্তু, ব্ল্যাক সিটা হচ্ছে, না, দুইটাই ইউরোপে। ডেড সিও ইউরোপে, ব্ল্যাক সিও ইউরোপে। আর কাস্পিয়ান সি হচ্ছে ইউরোপ আর আমেরিকার ইউরোপ আর এশিয়ার মাঝখানে। আর ভূমধ্য সাগরটা হচ্ছে একদম তিনটা মহাদেশের মাঝখানে, বড় একটা সাগর। এবং জিওমেট্রিক্যালি এবং পলিটিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি এই ভূমধ্যসাগর এখানে নাই। এমনি বলতেছি আর কি। ভূমধ্যসাগর খুব ইম্পর্টেন্ট। এই যে আসবো, সমুদ্রে আসবো একটু পরে, আমরা তখন দেখবো।
দক্ষিণ এশিয়ার মানে আমাদের এলাকার নদীগুলা: গঙ্গা নদী, গঙ্গোত্রী হিমবাহ থেকে বঙ্গোপসাগরে, মানে যেটাকে আমরা পদ্মা নদী বলি আর কি, 2510 কিলোমিটার বাংলাদেশ, নেপাল এবং ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশ আর ভারত থেকে এটা আমরা জানি, কিন্তু মাঝখানে এর আগে যে ভারতে ঢোকার আগে যে নেপালের ভিতর দিয়ে আসছে এটা জানিয়ে রাখতে হবে। সিন্ধু তিব্বত মালভূমি থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে। এটা অনেক দীর্ঘ কত, 3180। এই সিন্ধু নদীর নামেই হচ্ছে হিন্দু ধর্মের নাম হয়েছে সিন্ধু। অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের নামটা আসলে অরিজিনাল নাম হিন্দু না, এটা আগের নাম ছিল সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, নাম হচ্ছে প্রাচীন। তার মানে নাম শুনে এটা বলা যাবে না যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম, এটা বলা যাবে না। কিন্তু মিনিং হচ্ছে এটা, সনাতন শব্দের মানে হচ্ছে, অর্থই হচ্ছে পুরাতন। আর সিন্ধু হচ্ছে, হিন্দু নামটা এসেছে সিন্ধু নদীর পাশ থেকে। হিন্দি বলে না, ভাষার নামই তো হিন্দি। এই হিন্দি ভাষাটা, হিন্দি শব্দটা আসছে থেকে, এই একই সিন্ধু থেকে। ইন্ডিয়া নামটা আসছে থেকে, এই সিন্ধু থেকে। তার মানে দেখেন একটা নদী কিভাবে একটা জাতিকে এত সুন্দরভাবে, এত মানে গুরুত্বপূর্ণ ভাবে পরিচালিত, মানে পরিচিত করে। একটা সভ্যতার নামই ছিল সিন্ধু সভ্যতা। সেই সিন্ধু সভ্যতার পর থেকেই এই ভারতীয় অঞ্চলে মানব বসতি স্থাপন এবং সভ্যতা বিচরণ হয়েছে। এই জন্য এই নদীটা এত বেশি গুরুত্বপূর্ণ। এটা গেছে কোথায়? তিব্বত থেকে উৎপন্ন হয়েছে মানে কি, বা চীন, চীন থেকে উৎপন্ন হয়েছে। তিব্বত হচ্ছে চীনেরই একটা অংশ, যারা নিজেদেরকে স্বাধীন দাবি করে, কিন্তু চীন তাদেরকে স্বাধীনতা দেয়নি। মানে কি এখনো চীন, তিব্বত বলতে চীনই বুঝাবেন আপনি। তিব্বতের সেই অবিসংবাদিত স্বাধীনতাকামী নেতা দালাই লামা, নাম শুনেছেন আপনারা? পাকিস্তান, চীন, ভারত এবং আফগানিস্তান, মানে আগে আসছে চীনে, তারপরে গেছে পাকিস্তানে, তারপরে গেছে ভারতে। না, আগে চীনে, তারপরে ভারতে, তারপরে পাকিস্তান, তারপরে আফগানিস্তান হয়ে পরে আরব সাগরে পড়ে গেছে। ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে, হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দৈর্ঘ্য 2948 কিলোমিটার। বাংলাদেশ, চীন, ভুটান এবং ভারতের উপর দিয়ে গেছে। ইরাবতী নদী নাগা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। মিয়ানমারের প্রধান নদীর নাম ইরাবতী। ইরাবতী শব্দের অর্থ কি? কেপ, অন্তরীপ। অন্তরীপটা কি? স্থলভূমি যদি সরু হয়ে সাগরের মধ্যে লম্বাভাবে প্রসারিত থাকে তাহলে সেটাকে অন্তরীপ বলে। যেমন দক্ষিণ আফ্রিকার উত্তম আশা অন্তরীপ, সেনেগালের ভার্দ, কেপ ভার্দে বলে ভার্দ অন্তরীপ। উত্তম আশা মানে কি? উত্তম আশা সন্ধি বিচ্ছেদ করলে উত্তম আশা। উত্তম মানে ভালো, আশা মানে আশা, কেপ অফ গুড হোপ, এটাকে বলে কেপ অফ গুড হোপ। এই জন্য নাম হয়েছে, বাংলায় হয়েছে উত্তম আশা অন্তরীপ। গুড হোপে, হোপের নামটা আসছে থেকে, একজন পরিব্রাজক পথ হারিয়ে, ম্যাপ হারিয়ে সমুদ্রে ভাসতেছিল। হঠাৎ করে উনি অনেক দূরে এসে দেখে আফ্রিকা, এই যে উত্তম আশা অন্তরীপ দেখে এখানে এসে তার মনে একটা আশা জন্ম নিয়েছে, এবং ল্যান্ড করে সত্যিই দেখে এটা আফ্রিকা মহাদেশ। তখন বললো যে আমার জীবন ফিরিয়ে দিয়েছে এই উত্তম আশা অন্তরীপ। এই জন্য এটার নাম উত্তম আশা, বা সবাই এখন বলে কেপ অফ গুড হোপ, ভালো হোপ, ভালো আশা। আচ্ছা, আমরা এশিয়ার কয়েকটা অন্তরীপের নাম শুনি। কন্যাকুমারী অন্তরীপ কোথায়? ভারতের তামিলনাড়ু নিকট ভারত মহাসাগরে। এর ডানে বঙ্গোপসাগর, বাম দিকে আরব সাগর। আচ্ছা, কন্যাকুমারী অন্তরীপ। গার্দাফুই অন্তরীপ আরব সাগরে পড়েছে, যা সোমালিয়ার অগ্রভাগে। ইউরোপের কয়েকটা অন্তরীপ নাম শুনি। সেন্ট ভিনসেন্ট, সাধু ভিনসেন্ট অন্তরীপ। সেন্ট ভিনসেন্ট চার্চ, সেন্ট ভিনসেন্ট কলেজ, পর্তুগালের দক্ষিণে উত্তর আটলান্টিক মহাসাগরে। ট্রাফালগার অন্তরীপ, ট্রাফালগার স্কয়ার নাম শুনেছেন? স্পেনে পলিটিক্যালি বা হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট সিটি।
স্পেনের দক্ষিণ পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগরে। না, ট্রাফালগার স্কোয়ার কি স্পেনে? জি স্যার, ট্রাফালগার ট্রাফালগার স্কয়ার। অন্তরীপটা স্পেনের দক্ষিণ পশ্চিমে, বা ট্রাফালগার স্কোয়ারটা কোন রাষ্ট্রে? স্যার লন্ডনে। 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 লন্ডন, রাইট, তাই তো বলি। আফ্রিকা মহাদেশে উত্তম আশা অন্তরীপ, যেটা একটু আগে বললাম। দক্ষিণ আফ্রিকার কেপটাউন। কেপটাউন হচ্ছে সাউথ আফ্রিকার রাজধানী। সাউথ আফ্রিকার রাজধানী তিনটা। একটা হচ্ছে জোহান্সবার্গ, পলিটিক্যাল রাজধানী। আর একটা হচ্ছে প্রিটোরিয়া। আর একটা হচ্ছে কেপটাউন। তিনটা রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা রাষ্ট্রের। তো এই কেপ টাউনের নিকটে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। এর পূর্বে ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর। উত্তর আমেরিকায় চার্চিল অন্তরীপ, কানাডার নিকট হাডসন উপসাগরে। ব্যারো অন্তরীপ, আলাস্কার নিকট উত্তর মহাসাগরে। উত্তর মহাসাগর, নর্থ ওশান। আলাস্কা মানে হচ্ছে আমেরিকার প্রদেশ, মানে আমেরিকায়। তাহলে চার্চিল উপদ্বীপ অন্তরীপটা হচ্ছে কানাডার কাছে, আর ব্যারো অন্তরীপটা হচ্ছে আমেরিকা রাষ্ট্রে। দুইটাই উত্তর আমেরিকা মহাদেশে। দক্ষিণ আমেরিকায় হচ্ছে হর্ন অন্তরীপ। চিলি, ফুটবল খেলোয়াড়দের যেগুলা, চিলির তিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জের অগ্রভাগ। এই দ্বীপের যে অগ্রভাগের মাথাটা বাড়ানো, এটাকেই অন্তরীপ বলা হচ্ছে। বাংলাদেশেও একটা ছোটখাটো অন্তরীপ আছে, ছেড়া দ্বীপ। নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিনের থেকে যে মাথা বের হয়ে গেল, এটাকে অন্তরীপ ধরে নিলে এটা অন্তরীপ। কিন্তু কেন অন্তরীপ ধরা হয় না? কারণ খুবই ছোট। অন্তরীপ হইতে গেলে আরো বিশাল বিস্তৃত প্রসারিত জায়গা হইতে হবে। বিশ্বের কয়েকটা জলপ্রপাত। নায়াগ্রা ফলস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং কানাডার অন্টারিওতে, দুইটা রাষ্ট্রের বর্ডারে। উচ্চতা 51 মিটার। নায়াগ্রা নদীর জলস্রোত দেখতে ঘোড়ার খুরের মতো সাইজ, চারদিকে ঘোরানো এরকম। জলরাশির, নায়াগ্রা শব্দের অর্থ হচ্ছে জলরাশির বজ্রধ্বনি। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা না? আমি তো এটাই জানতাম। পৃথিবীর বৃহত্তম বা সবচেয়ে সুন্দর জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত, যেখানে মানুষ দেখার জন্য যায়। এই নায়াগ্রা ফলস দেখার জন্য মানুষ আমেরিকা যায়, এক দেশ থেকে আরেক দেশে যায়। ভিক্টোরিয়া ফলস জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাংশে ও জাম্বিয়ার দক্ষিণ পূর্ব দিকে। 355 ফুট। নায়াগ্রা ফলসের চেয়েও উঁচু এটা। জামবেজি নদী। জলস্রোত হয় না, আচ্ছা সরি, এটা পরে বলছি। অ্যাঞ্জেল ফলস ভেনেজুয়েলার বলিভার স্টেটে আছে। এটা হচ্ছে পৃথিবীর উচ্চতম। কত? প্রায় 1 কিলোমিটার। ও মাই গড, 1 কিলোমিটার, 979 মিটার, মানে প্রায় 1 কিলোমিটার। ইগুয়াজু জলপ্রপাত কোথায়? আর্জেন্টিনা 80% এবং ব্রাজিলে 20% পড়েছে, দুইটা রাষ্ট্রের বর্ডার মিলে। আচ্ছা, ইগুয়াজু নদীর প্রবাহ এই জন্য। কিন্তু কিন্তু বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত, দেখি তো, লার্জেস্ট ওয়াটারফলস অফ দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ দিলে গুগল কি বলে? লার্জেস্ট ওয়াটারফলস। Some of the world's largest waterfalls include Niagara Falls, sorry, Angel Falls, ভেনেজুয়েলা। এটাকে সবচেয়ে বড় বলতেছে। ভিক্টোরিয়া ফলস, ইগুয়াজু ফলস, নায়াগ্রা ফলস, সবই তো বলতেছে, কিন্তু হোয়াট ইজ দ্য লার্জেস্ট? স্যার বইতে দেখেছিলাম নায়াগ্রা লেখা। আমি তো নায়াগ্রাই জানতাম। না, লার্জেস্ট বলতে কোনো কথা নাই। ফলস এর ক্ষেত্রে
মানে জলপ্রপাতের ক্ষেত্রে বড়, সবচেয়ে বড় বলতে কোনো কথা নাই। বলেছে সবচেয়ে লম্বা, সব জায়গায় যেমন হোয়াট ইজ দ্য লার্জেস্ট ওয়াটারফল, এটার ব্যাখ্যা লেখা আছে অ্যাঞ্জেল ফলস ইজ দ্য টলেস্ট ওয়াটারফল অন দ্য ল্যান্ড। তাহলে অ্যাঞ্জেল ফলসই সবচেয়ে বড়। ঠিক আছে, বইয়ে যদি লেখা থাকে সেটা ভুল, আমিও ভুল জানতাম। ভিক্টোরিয়া ফলসের প্রশস্ততা হচ্ছে 1700 মিটার, মানে প্রায় 2 কিলোমিটার ভিক্টোরিয়া ফলস। আর নায়াগ্রা ফলসের উইডথ কত? উইডথ অফ নায়াগ্রা ফলস 1200 মিটার, দেখছেন? তাহলে প্রশস্ততার দিক থেকেও না, প্রশস্ত হচ্ছে ভিক্টোরিয়া ফলস 1700 মিটার। আবার নায়াগ্রা ফলস এর প্রশস্ততা হচ্ছে 1200 মিটার। তাহলে প্রশস্ত তো না, আবার উচ্চতার দিক থেকেও না, উচ্চতা হচ্ছে অ্যাঞ্জেল ফলস। সো আমরা যদি বলি বৃহত্তম জলপ্রপাত, প্রশস্ততা বলেন আর উচ্চতা বলেন, কোন দিক থেকেই তো নায়াগ্রা জলপ্রপাত সর্ববৃহৎ না, তাহলে বইয়ে থাকলে সেটা ভুল আছে। ঠিক আছে, তাহলে আহ, ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে সবচেয়ে প্রশস্ত, আর অ্যাঞ্জেল ফলস হচ্ছে সবচেয়ে উচ্চতম। এটাকে বোল্ড করে দিলাম। ওকে, বিগত সালের প্রশ্নগুলো আপনারা দেখে নিয়েন। মাত্র 5টা পিসি কোশ্চেন আসছে এই পর্যন্ত, দেখছেন? বললাম না এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কম আসে। তো আমাদের টাইম কি এগিয়ে দিয়ে লাভ হয়েছে? 9:30টার পরিবর্তে 9টায় ক্লাস নিয়ে কি লাভ হচ্ছে কোনো? হ্যাঁ হচ্ছে। 9:30টায় ক্লাস শুরু হইলে শেষ হইতো ক্লাস 11:15, বেশি রাত হয়ে যেত। আমরা 11:15টায় শেষ করে দিয়েছি, ভালো হয়েছে না? হ্যাঁ, জি স্যার। ভালো হয়েছে। স্যার ওই দুটো মিনিং শুভরাত্রি। করলাম স্যার। স্যার বলেন। শাতিল আরব মানে হচ্ছে স্যার আরবের নদী, আর ইরাবতী হচ্ছে স্যার সংস্কৃত শব্দ, ইরা মানে জল, মানে হচ্ছে নদী বিশেষ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। কে বলেছেন কথাগুলো? শরীফ, স্যার জি স্যার। ম্যান অফ ময়মনসিং। জি স্যার। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আসসালাম। ধন্যবাদ আপনাকে।